আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কোথায় ক্লোজ করেছিলাম, কেউ কি একটু বলতে পারবেন? স্যার 12 নম্বর ইয়েতে। স্যার ওকে, গ্রেট। হোল্ডার ইন ডিউ কোর্স। ওকে, গ্রেট। তাহলে আমরা হোল্ডার তো বুঝি, যার কাছে ওই ইনস্ট্রুমেন্টটা আছে সে হলো হোল্ডার, রাইট? যে এটা হোল্ড করছে। জি স্যার। আর হোল্ডার ইন ডিউ কোর্স মিন্স আপনি যে একটা ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট হোল্ড করছেন, এটা আপনি কি প্রপার ওয়েতে সেই ন্যাশনাল ইনস্ট্রুমেন্টটা হোল্ড করার রাইটটা পেয়েছেন, নাকি আপনি ইলিগেল ওয়েতে পেয়েছেন অথবা আনডিউ কোর্সে পেয়েছেন? ডিউ কোর্সে কি বলবো, নিয়ম মাফিক যদি কেউ ওই ন্যাশনাল ইনস্ট্রুমেন্টটা তার কাস্টডিতে আসে, তার হোল্ডিং এ আসে, সেটাকে আমরা বলবো কি, ইন ডিউ কোর্স। মনে করেন আপনার আপনার কাছ থেকে কেউ একটা চেক যদি পিস্তল ঠেকায় ছিনিয়ে নিয়ে যায়, তাহলে সেটা কি ইন ডিউ কোর্স বলবো? বলেন তো, নিয়ম হ্যাঁ স্যার। মাফিক। হ্যাঁ, তাহলে হোল্ডার ইন ডিউ কোর্স মনে করেন, অথবা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, পথে আপনি এটা কুড়িয়ে পেয়েছেন, তাহলে সেটা কি আপনি প্রপার ওয়েতে পেয়েছেন? না স্যার। না পান স্যার। নাই। তাহলে হোল্ডার ইন ডিউ কোর্স মিন্স আপনি ওই ন্যাশনাল ইনস্ট্রুমেন্টটার হোল্ডার হয়েছেন সঠিক নিয়ম মেনে, ঠিক আছে? আপনার, আপনি যে ন্যাশনাল ইনস্ট্রুমেন্টটার হোল্ডার হয়েছেন, এইটার রাইটটা আপনারটা কি ডিফেক্টিভ না, আপনি প্রপার ওয়েতে সেটা পেয়েছেন। বুঝে গেল স্যার? জি স্যার। তারপর বলছে ইন্ডোর্স। স্যার ইন্ডোর্স করে অনেক, আমরা কি ইন্ডোর্স শব্দটার সাথে কেউ পরিচিত? ইন্ডোর্স করা, বলেন যে আমরা আহ, কি করি, পাসপোর্ট এন্ডোর্স করে নিয়ে আসছি, ডলার এন্ডোর্স করছি, বলে না? জি স্যার। এন্ডোর্স মিন্স হচ্ছে কি আসলে, এটাকে কেউ একটা সাইন করে দিলেই, মনে করেন একটা ডকুমেন্ট, কোনো সিগনেচার ছাড়া কোনো ডকুমেন্ট যদি, মনে করেন আপনার আপনার নাম দিয়ে, ফার্মের নাম দিয়ে একটা ডকুমেন্ট প্রিন্ট করা আছে, কিন্তু আপনি যতক্ষণ ধরে সাইন না করছেন, তাহলে সেটা কি অথেন্টিকেট হচ্ছে? না স্যার। না স্যার। যখনই আপনি ওই ডকুমেন্টটাকে সাইন করছেন, দ্যাট মিন্স আপনি এটাকে এন্ডোর্স করছেন, এটাকে আপনি কি অথরাইজ করছেন, রাইট? অথেন্টিকেট করছেন। তো এই ইন্ডোর্স করা মানে হচ্ছে, ইন্ডোর্স করা মানে হচ্ছে কোন ডকুমেন্টকে সাইন করে সেটা কি ভ্যালিডেট করা, কি করা, ভ্যালিডেট করা। তাহলে যিনি এই ডকুমেন্টটাতে সাইন করে দিচ্ছেন, যার সিগনেচারে এটা অথেন্টিকেট হচ্ছে, তাহলে যিনি সাইন করছেন তাকে কি বলবো আমরা? ইন্ডোর্সার বলবো, কিন্তু রাইট? স্যার। An endorser is a person who is authorized to sign a negotiable security in order or transfer ownership from the, that means negotiable instrumentটা যিনি সাইন করলে ওই negotiable instrumentটার ইফেক্টিভনেসটা আসে, এটার ভ্যালিডিটি আসে। যেমন আপনার একটা চেকের মধ্যে আপনি সাইন করছেন, আপনার চেক বইটা আপনার, আপনার অ্যাকাউন্ট, আপনি চেকে সাইন করছেন, এটাকে, তাহলে আপনি একজন কি ইন্ডোর্সার, আপনি কি ওই চেকের ইন্ডোর্সার কে আপনি। বুঝতে পারছি স্যার? ওকে। তার মানে ইন্ডোর্স করা মিন্স নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে সাইন করাটাকে কি বোঝায়, যে অথরাইজ পারসন যে এটাকে সাইন করার অথরিটি রাখে, এটাকে ভ্যালিডেট করার জন্য, তাকে আমরা কি বলবো স্যার? ইন্ডোর স্যার। ইনডোর স্যার। তাহলে এটা বুঝতে কোনো অসুবিধা তো নিশ্চয়ই থাকার কথা না, রাইট? জি স্যার। ওকে। এখন মনে করেন আপনি চেকটা সাইন করে বা নেগোসিয়েশনটা সাইন করে, আপনি সাইন করলেন, তাহলে আপনি হচ্ছেন ইন্ডোর্সার। সাইন করে যাকে দিলেন, যাকে সাইন করে ওই নেগোসিয়েশন ইনস্ট্রুমেন্টটাকে আপনি কি করে দিলেন, ভ্যালিডেট করে দিলেন, তাহলে তিনি কি হবেন? ইন্ডোর ইন্ডোর সি। ইন্ডোর্সি। ক্লিয়ার? ওকে। আর এই যে আপনি সাইন করলেন, যে কাজটা করলেন, এটাকে বলছে যে এন্ডোর্সমেন্ট করা হলো। কি করা হলো? এন্ডোর্সমেন্ট। এই যে আপনি সাইন, যে সাইন করছেন, আপনি হচ্ছেন ইন্ডোর্সার, যাকে সাইন করে দিয়েছেন সে হচ্ছে এন্ডোর্সি। আর এই যে সাইন করার যে কাজটা, এই কাজটাকে কি বলছে? এন্ডোর্সমেন্ট। এন্ডোর্সমেন্ট। এন্ডোর্সমেন্ট বলছে। ক্লিয়ার স্যার? জি। ওকে। তারপরে আসছে অ্যাকসেপ্টর। এখন বলেন তো, গত ক্লাসে আমরা যখন আলোচনা করেছিলাম, আমরা বলেছিলাম যে ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট কয় ধরনের হয়, কয়টা আইটেম ন্যাশনাল ইনস্ট্রুমেন্টের? তিন ধরনের। কি কি? The promissory note, bill of exchange and check. আর চেক। গ্রেট। এখন বলেন তো, প্রভিজনারি নোটে পার্টি কয়টা থাকে? স্যার দুইটা থাকে। ওকে, গ্রেট। তার মানে গত ক্লাসটা আপনারা ভালোভাবে শুনেছেন, বুঝেছেন। এখন বলেন তো, চেকে কয়টা পার্টি থাকে? তিনটা স্যার। তিনটা স্যার। তিনটা থাকে, ড্রয়ার, পেয়ি আর তিনটা। ড্রয়ি। রয়্যাল রয়ি ও, পেয়ার। আচ্ছা, বিল অফ এক্সচেঞ্জে কয়টা পার্টি থাকে? স্যার তিনটা। তিনটা থাকে। মিনিমাম তিনটা। মিনিমাম তিনটা, ম্যাক্সিমাম জি তাহলে চারটা। স্যার, মিনিমাম তিনটা। এভাবে বলতে হবে যে বিল অফ এক্সচেঞ্জে মিনিমাম তিনটা, কি মিনিমাম তিনটা। তিনটা। ওকে, এখন বলেন তো,
যেখানে প্রমিসারি নোট সেখানে একজন প্রমিস করছে আরেকজনের কাছে, রাইট? তো এখানে কি এখানে কোনো অ্যাকসেপ্ট মাঝখানে কি থার্ড পার্টি কি আছে যে এটা অ্যাকসেপ্ট করতে হবে? না না স্যার, স্যার। থার্ড পার্টি তো নাই। তাহলে তাহলে অ্যাকসেপ্টরটা কি প্রমিসারি নোটের জন্য অ্যাপ্লিকেবল? না না স্যার। স্যার। নো। তাহলে এটা আমরা ফেলে দিলাম, রাইট? সরে রাখলাম। দেন আবার সেন চেক, কি চেক? চেক। তো চেক হচ্ছে গিয়ে আপনি সাইন করে দিচ্ছেন, দিলে ব্যাংকে প্লেস করলো, প্লেস করলে ব্যাংকে পেমেন্টটা করে দিবে। এখানে কি ব্যাংক চেকের উপরে অ্যাকসেপ্টেন্স সিল মারার কোনো প্রয়োজন আছে বা অধিকার আছে? না না স্যার। স্যার। রিকোয়ারমেন্ট আছে? নাই। তাহলে এটাও বুঝলাম যে চেকের ক্ষেত্রেও অ্যাকসেপ্টরের প্রয়োজন নাই, প্রমিসারি নোটের ক্ষেত্রেও নাই। তাহলে কার ক্ষেত্রে প্রয়োজন? বিল অফ বিল এক্সচেঞ্জ। অফ স্যার, বিল এক্সচেঞ্জ। অফ এক্সচেঞ্জ। হ্যাঁ। তাহলে বিল অফ এক্সচেঞ্জটা যিনি ইস্যু করবেন সে হচ্ছে ড্রয়ার, তাই না? যাকে পে করার জন্য নির্দেশ দিবেন সে হচ্ছে ড্রয়ি, যে পেমেন্টটা পাবে সে হচ্ছে কি পেই, নেই। রাইট? জি স্যার। ওকে। এখন ওই যে বললাম মিনিমাম তিনটা পার্টি, ম্যাক্সিমাম আরো বেশি হতে পারে। এখন যদি ধরে নিলাম তিনটাই পার্টি মিনিমাম, তাহলে যে ড্রয়ি, যে কি ড্রয়ি, যাকে নির্দেশ করলাম, মানে ড্রয়ি হচ্ছে, ধরে নিলাম যে আমি কি এখানে সোনালী ব্যাংকের মতিঝিল শাখা, কি সোনালী ব্যাংকের মতিঝিল মতিঝিল শাখা। শাখা, সেখানে আমি বলেছি যে ড্রয়ি হচ্ছে সোনালী ব্যাংকের মতিঝিল শাখা, সে পেমেন্টটা করবে মিস্টার এক্স কে, গ্রেট। তাহলে এখন ড্রয়ি, সে এখন ড্রয়ি আছে, কিন্তু যখন সে ওই বিল অফ এক্সচেঞ্জটা তার কাছে প্লেস করা হলো পেমেন্টের জন্য, সে যদি এটাকে অ্যাকসেপ্ট করে, কি করে অ্যাকসেপ্ট করে সাইন করে। অ্যাকসেপ্ট করে সিল দিয়ে সাইন করে, তাহলে তখন আর সে আর ড্রয় থাকে না, তখন সে কি হয়ে যায়? অ্যাকসেপ্টর। অ্যাকসেপ্টর হয়ে যায়। কারণ শুধু ড্রয় যদি হয় তাহলে সে, তার অপশন আছে, সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে, নাও করতে পারে, রাইট? জি স্যার। ওকে। দেন সে যদি নট অ্যাকসেপ্টেড সিল দিয়ে দেয়, তাহলে তার কি আর কোনো দায় দায়িত্ব আছে? না স্যার। না স্যার। এটা তো বুঝতে পেরেছি, রাইট? এখন যদি সে অ্যাকসেপ্টেড সিলটা দেয় তাহলে কি হবে? দায়িত্ব তার স্যার। লাইবিলিটি জন্মাবে। তাহলে সে এটা পেমেন্ট করার জন্য অ্যাকসেপ্টেন্স দিয়েছে, দ্যাট মিন্স এইটার অব্লিগেশনটা চলে আসছে তার উপর, রাইট? জি স্যার। ওকে। তাহলে এই যে এখানে দেখেন ড্রই ছিল সোনালী ব্যাংক, সে যখন অ্যাকসেপ্টেন্স সিল দিল সে এখন আর ড্রই নাই, সে কি হয়ে গেল? অ্যাকসেপ্টর। অ্যাকসেপ্টর। অ্যাকসেপ্টর হয়ে গেল। আর যখনই অ্যাকসেপ্টর হয়ে গেল তার অব্লিগেশন ক্রিয়েট হয়ে গেল, রাইট? ইয়েস। আর যখন ড্রই ছিল তখন তার অপশন ছিল ইয়েস অর নো, রাইট? ইয়েস স্যার। অ্যাকসেপ্ট করবো বা করবো না। কিন্তু যখন অ্যাকসেপ্টেন্স সিল দিল তখন সে অ্যাকসেপ্টর হয়ে গেল, তখন এটা পেমেন্ট করার জন্য তার লাইবিলিটি ক্রিয়েট হয়েছে, রাইট? লাইবিলিটি ক্রিয়েট হইলে সেটা পেমেন্ট করবে, আবার চাইলে পেমেন্ট নাও করতে পারে, তবে অ্যাকসেপ্টেন্স দিলে নর্মালি সে এটা পেমেন্ট করবে, এটা মোটামুটি শিওর, এটা নিয়ে কোনো তেমন ডাউট থাকে না। তারপর যদি অ্যাবনর্মাল কোনো সিচুয়েশন হয়, সে তখন ওই যে অ্যাকসেপ্টেন্সটা দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স ফর কি অনার, আর একটা হচ্ছে কি অ্যাকসেপ্টেন্স ফর পেমেন্ট, কি অ্যাকসেপ্টেন্স ফর পেমেন্ট। অনারটা মিন্স আপনার কাছে ডকুমেন্টটা আসছে, আপনি এটা অ্যাকনোলেজ করছেন যে হ্যাঁ তোমার এটা আমি গ্রহণ করলাম, তারপর যে ডিউ টাইম আসবে যে ওইখানে গ্রহণ করলাম, যে ওখানে বলা থাকবে যে হ্যাঁ এটা 1 মাসের মধ্যে ম্যাচুরিটি ডেটের পরে পেমেন্টটা করবে, তারপর ডকুমেন্টটা আসলে আপনি অ্যাকসেপ্টেন্স দিলে ম্যাচুরিটি ডেট হয়ে গেলে দেন আপনি পেমেন্টটা করবেন। কিন্তু যখন পেমেন্টের টাইম আসলো, তখন আপনি যদি পেমেন্ট করতে না চান, তখন সেটাকে বলবো কি, তাহলে যদি পেমেন্ট করেন তাহলে অ্যাকসেপ্টেন্স ফর পেমেন্ট, আর যদি পেমেন্ট করার আপনার ইচ্ছা না থাকে, ডিসএগ্রি করেন, তাহলে কি হবে? তাহলে নন অ্যাকসেপ্টেন্স ডিজনার। ফর পেমেন্ট হবে। তখন হবে কি নন অ্যাকসেপ্টেন্স ফর পেমেন্ট। তাহলে অ্যাকসেপ্টেন্স ফর অনার আর হচ্ছে অ্যাকসেপ্টেন্স ফর পেমেন্ট, দুইটা জিনিস। আবার নন অ্যাকসেপ্টেন্স ফর, তো সেখানে তাহলে ডিসঅনার হইতে পারে। তাহলে আপনি যে ইয়েটা দিলেন, ডকুমেন্টটা কালেক্ট করলেন, সেটা আপনি ডিসঅনার করে দিতে পারেন। তাহলে দেখেন অ্যাকসেপ্টেন্স ফর অনার, দ্যাট মিন্স এ বিল অফ অ্যাক্সেস হ্যাভ বিন নোটেড এন্ড প্রটেস্টেড। এই অ্যাকসেপ্টেন্স ফর অনারটা একটু শুনেন, এটা কি? একটা হলো যে আমি নর্মালি আমার কাছে আসছে আমার নামে, আমি এটা কি করেছি অ্যাকসেপ্টেন্স দিয়ে দিই, তাহলে আমি অ্যাকসেপ্টর, এটা হলো আমার নর্মাল পজিশন, রাইট? এখন যদি এমন হয় যে না আমি এটা কি করি নাই, অ্যাকসেপ্টেন্স দেই নাই, তাহলে এখন ওই ক্লায়েন্ট বলবে, যাবে এখন মনে করেন অন্য একটা ব্যাংকে গিয়ে বললো যে আমার এটা তো আপনাদের এখানে আমরা দীর্ঘদিন ধরে ট্রানজাকশন করি, তা আমার এটা সোনালী ব্যাংকে ইয়ে ছিল, তারা এটা অ্যাকসেপ্টেন্স দেয় নাই। এখন আপনি কি করবেন? যে রাজবাংলা ব্যাংকে বললেন যে তুমি এটার একটা কি করো, অ্যাকসেপ্টেন্স দাও। কেন দাও? কারণ এটা
ডিজনার হয়েছে। ডিজনার হয়েছে, কিন্তু ডাচ বাংলা ব্যাংক কি ওই এগ্রিমেন্টের পার্টি ছিল ইনিশিয়ালি? না স্যার। না না স্যার। স্যার। ছিল না। তাহলে সে এখানে এখন যে অ্যাকসেপ্টেন্সটা দিচ্ছে এটা হচ্ছে আরেকজনের সম্মানে দিচ্ছে, আরেকজনের কি সম্মানে। একটা যদি এক্সাম্পল দিয়ে বুঝাই, মনে করেন আপনার কোনো রিলেটিভ ব্যাংক থেকে লোন নিয়েছে। কি করেছে? ব্যাংক থেকে লোন নিয়েছে। এখন সে ব্যাংকের পেমেন্ট ক্লিয়ার করতে পারছে না, অথবা সে লোন নেওয়ার সময় ওইখানে আরেকজন গ্যারান্টর ছিল বা ইয়ে ছিল, তো সে দেখা গেল যে গ্যারান্টর কাছে যখন গেল পেমেন্টের জন্য, গ্যারান্টর তখন আর কি করতে পারছে না, সে আর অ্যাকসেপ্টেন্স দিচ্ছে না, সে পেমেন্ট দিতে পারতেছে না। ওই তখন এটা তো আইনগত প্রসিডিংসে চলে যাবে না, যেহেতু সে পেমেন্টটা দিচ্ছে না। ওই অবস্থায় কি আপনি আপনার রিলেটিভ বা ছোট ভাই যখন প্রবলেমে পড়ছে, আপনি তখন কি করবেন? আপনি তখন সাপ্লায়ারকে বলবেন বা ব্যাংকে বলবেন যে ভাই তোমার পেমেন্টটা সে দিতে পারেনি, কোনো অসুবিধা না, আমি অ্যাকসেপ্টেন্স দিচ্ছি, আমি পেমেন্টটা করব। হতে পারে না? জি স্যার, হতে পারে। আপনার অন্য এক ব্যাংক অ্যাকসেপ্টেন্স দেয় নাই, আপনি অন্য ব্যাংকে ম্যানেজ করে বলছেন, সে বলছে ঠিক আছে আমি অ্যাকসেপ্টেন্স দিব। তবে এখানে একটু কি আছে, কন্ডিশন আছে। এখানে কি আছে? একটু কন্ডিশন আছে। আপনি যখন বিল অফ এক্সচেঞ্জটা দিয়েছেন, তখন তো আপনি বলেছিলেন যে সোনালী ব্যাংক আপনার পেমেন্টটা করবে, রাইট? জি স্যার। কিন্তু সোনালী ব্যাংক পেমেন্ট করবে এটা বলাতে হয়তো ওই সাপ্লায়ার রাজি হয়েছে আপনার বিল অফ এক্সচেঞ্জটা নিতে, ঠিক আছে, তার কনফিডেন্সটা পেয়েছে। এখন সোনালী ব্যাংক না করার কারণে আপনি এখন বলছেন না এটা ডাচ বাংলা ব্যাংক করবে, অথবা ঢাকা ব্যাংক করবে, অথবা এক্সিম ব্যাংক করবে, যে কোনো একটা ব্যাংক করবে। এখন ওই যে আপনার সাপ্লায়ার, সে যদি বলে যে না আমি তো ঢাকা ব্যাংকের বা ডাচ বাংলা ব্যাংকের উপর কি করতে পারছি না, রিলাই করতে পারছি না, তাহলে আপনি ওই অ্যাকসেপ্টেন্সটা যে দিবেন অনারে, সেইটা নির্ভর করবে ওই যে পেইর কি লাগবে, কনসেন্ট লাগবে। কি লাগবে স্যার? সেন্ট লাগে স্যার। হ্যাঁ, পেইড কনসেন্ট। কারণ পে যদি এগ্রি না হয় যে না তুমি ওই অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেড ফর অনার, এটা ডাচ বাংলা ব্যাংক তোমার অ্যাকসেপ্টেন্স দিবে অনারে, এটা আমি রাজি না, তাহলে কিন্তু ওই অ্যাকসেপ্টেড ফর অনার হইতে পারবে না। ক্লিয়ার স্যার? তাহলে অ্যাকসেপ্টেড ফর অনার এটা কখন আসে? যখন মূল যেই অ্যাকসেপ্টেন্স দেওয়ার জন্য যিনি রেসপন্সিবল ছিলেন, অ্যাকসেপ্টর ছিলেন, উনি অ্যাকসেপ্ট করেন নাই, মূল ড্রয়ি বা মূল অ্যাকসেপ্টর এটা করেন নাই, তাহলে ওনার পরিবর্তে অন্য কেউ যদি সেটা অ্যাকসেপ্টেন্স দিতে চান, তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যাকসেপ্টেন্স ফর অনার। অ্যাকসেপ্টেন্স ফর অনার। আর যিনি করবেন অনারটা, তাকে আমরা কি বলবো? অ্যাকসেপ্টর ফর অনার। তাই সে অনারে অ্যাকসেপ্টর হয়েছে, ঠিক আছে, আরেকজনের অনারে। ওকে, এখন আসেন দেখেন, বলছে যে ব্ল্যাঙ্ক ইন্ডোর্সমেন্ট। ইন্ডোর্সমেন্ট বলতে আমরা কি বুঝি স্যার? কোনো কিছু সাইন করে দেওয়া, কোন অথরাইজেশন করা। ডকুমেন্টটাকে সিগনেচার করে অথেন্টিকেট করে দেওয়া, রাইট? জি স্যার। এখন এখানে বলছে যে ব্ল্যাঙ্ক ইন্ডোর্সমেন্ট, তাহলে আপনি একটা ডকুমেন্টকে সিগনেচার করে অথেন্টিকেট করে দিলে এটাকে বলে ইন্ডোর্সমেন্ট, রাইট? এখন বলছে ব্ল্যাঙ্ক ইন্ডোর্সমেন্ট। ব্ল্যাঙ্ক ইন্ডোর্সমেন্ট মিন্স হচ্ছে ওই যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এটার সকল ইনফরমেশন ফিল আপ না করে খালি রেখে আপনি সাইন করে দিয়েছেন। শুধু কি করে দিয়েছেন? শুধু সাইন করে দিয়েছি। সাইন করে দিয়েছেন। যেমন আমরা যদি সহজভাবে চিন্তা করি, একটা চেক, আপনি হয়তো আপনার ছেলেকে, আপনার ছোট ভাইকে বা বোনকে কি করলেন, একটা চেক দিবেন, বা আপনার অফিসের স্টাফকে বললেন যে তুমি ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে আসো। আপনি কি করলেন? আপনি ওখানে, অথবা ছেলের স্কুলের ফিজ লাগবে, আপনি অ্যামাউন্টটা জানেন না, আপনি কি করলেন? জাস্ট চেকটা সিগনেচার করে দিলেন। ওই যে কে পেমেন্টটা পাবে তার নামের জায়গাটা আপনি লিখে দিলেন নাই, অ্যামাউন্টটা লেখেন নাই, ডেটটা লেখেন নাই। তাহলে কি ইনভেস্টমেন্টটা কি ফুল কমপ্লিট আছে না নাই? ইনকমপ্লিট আছে স্যার। ওকে, রাইট। তাহলে ইনফরমেশন শুধু সিগনেচার করে দিলেন, অন্য কিছু ফিল আপ করলেন না, তাহলে ইনফরমেশন গুলো ফিল আপ না করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্ট। ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্ট। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। মানে যেমন আমরা ওই অনেক সময় এরকম শোনেন না যে ব্ল্যাঙ্ক চেককে সাইন করে দিয়েছে, শুনি তো নাকি? জি জি স্যার। স্যার। এই ব্ল্যাঙ্ক চেকটাও হচ্ছে ব্ল্যাঙ্ক ইন্ডোর্সমেন্ট। ওই যে আপনি সিগনেচার করে দিয়েছেন একটা খালি চেককে, এটাকে কি বলতে পারবো আমরা এখন? ব্ল্যাঙ্ক ইন্ডোর্সমেন্ট। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, এখন এই ব্ল্যাঙ্ক ইন্ডোর্সমেন্ট চেকটা যে আমি আপনাকে দিলাম বা আপনার ছোট ভাইকে আপনি দিলেন, সে যখন ব্যাংক থেকে পেমেন্টটা ড্র করবে, তার আগে কি বাকি ইনফরমেশন গুলো ফিল আপ করতে হবে না? জি স্যার। অবশ্যই স্যার। তাহলে যখন খালি অবস্থায় ইনফরমেশন ফিল আপ না করা অবস্থায় সাইন করছে, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ইন্ডোর্সমেন্ট।
এরপর যখন আপনি ওই যে ইনফরমেশন গুলো খালি ছিল এগুলা ফিল আপ করে দিয়েছেন, তখন সেটাকে আমরা কি বলবো? Full endorsement. ফুল ইন্ডোর্সমেন্ট। দ্যাট মিনস যে ইন্ডোর্সমেন্টটা করা আছে সেখানে ওই ইনস্ট্রুমেন্টে কোনো ইনফরমেশন কি নাই, বাদ নাই, ফাঁকা নাই। যেমন চেকের কি লাগে, কাকে চেক পে করছেন তাহলে পেইন নাম লাগে, দেন হচ্ছে আপনার চেক, চেকের উপরে ডেট লাগে, চেকের অ্যামাউন্ট লাগে, ইনওয়ার্ড লাগে, রাইট? এই চারটা জিনিস লাগে না স্যার? Yes, sir. তাহলে এই চারটা জিনিস যদি ব্ল্যাঙ্ক রেখে আমি সাইন করি সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ইন্ডোর্সমেন্ট। আর ওই সিগনেচার করার পরে, যে সিগনেচার করা মানে তো ইনভেস্টমেন্ট হয়ে গেল, রাইট? ব্ল্যাঙ্ক ছিল, ওকে। এখন আমি যদি ব্যাংকে যখন আমি টাকা তুলতে যাব তখন আমি ইনফরমেশন গুলো ফিল আপ করবো না নাকি না? Sir, অবশ্যই এই করবো। এই খালি অবস্থা কি জমা দিলে ব্যাংক আমাকে পেমেন্ট দিবে? না। না স্যার। দিবে না। তাহলে আমি এটাকে ফিল আপ করবো। যখন আমি এটা ফিল আপ করছি তখন এটা ফুল ইন্ডোর্সমেন্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে আর কোনো ইনফরমেশন কি নাই, Missing ফাঁকা নেই। নাই বা বাদ নাই। ক্লিয়ার স্যার? তাহলে ব্ল্যাঙ্ক ইন্ডোর্সমেন্ট, ফুল ইন্ডোর্সমেন্ট পরীক্ষা আসতে পারবো। জি Yes, স্যার sir. ওকে, এবার দেখেন, এটা মনে হয় গত ক্লাসের শুরুর দিকে আলোচনা হয়েছিল, ওই পেয়েবল টু অর্ডার, পেয়েবল টু বিয়ারার, মনে আছে স্যার? জি স্যার। পেয়েবল টু অর্ডার মিন্স আমি যাকে পেমেন্ট করার জন্য নির্দেশ করেছি, মানে যেভাবে পেমেন্ট করতে নির্দেশ করেছি সেভাবে। আর বিআরআর মিন্স হচ্ছে যে ওই যে একটা ক্যাশ চেক দিলাম, যে এই কেউ চেক গ্রহণ যেই করতে হাতে পারে। যেই হাতে যার কাছে যাবে সেই টাকাটা তুলতে পারবে, রাইট? স্যার, বিআরআর মিন্স নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টটা যার হাতে থাকবে সেই টাকাটা তুলতে পারবে, রাইট? জি স্যার। আর অর্ডার মিন্স আমি যদি চেকে লিখে দিই যে এটা মিস্টার সলিমউদ্দিন অথবা তার নির্দেশে যে কেউ পেমেন্টটা করতে হবে, তাহলে সেটা হলো অর্ডার। এটা কি পেয়েবল টু অর্ডার। আর বিআরআর মিন্স আমি এরকম কাউকে নির্দেশ করে দিচ্ছি না, এই ডকুমেন্ট যার হাতে যাবে সেই পেমেন্টটা পাবে। ক্লিয়ার স্যার? জি স্যার। জি স্যার। ওকে, এবার আসেন, এর আগে দেখেছিলাম আমরা হচ্ছে কি ইন ডিউ কোর্স, হোল্ডার ইন ডিউ কোর্স, এখন আসছে কি পেমেন্ট পেমেন্ট ইন ডিউ কোর্স। এই কোর্স। ওকে, এটা সিম্পলি যদি আমরা মনে করি সেটা হচ্ছে যে এই নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টটা যখন আসবে এটা পেমেন্ট করতে হবে না? জি স্যার। এই পেমেন্ট করতে গিয়ে যে প্রসেসটা, সঠিক নিয়মটা যেটা ফলো করা দরকার সেটা যদি ফলো করে পেমেন্টটা করেন তাহলে সেটাকে আমরা কি বলবো? পেমেন্ট ইন পেমেন্ট ইন ডিউ Payment কোর্স। ডিউ কোর্স। in due এখন আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাবো, দেখবো যে এটা আপনাদের সারা জীবন মনে থাকবে। ওকে, এখন বলেন তো, আমি আপনাকে একটা চেক দিলাম, ওকে, একটা অ্যাকাউন্ট পে চেক দিলাম, আপনি অথবা ক্যাশ চেকে দিলাম আপনার নামে। আপনি কি করলেন, এই চেকটা নিয়ে ওই রেসপেক্টিভ ব্যাংকে, ক্যাশ চেক হলে যে ব্যাংকের চেক সেই ব্যাংকে যে কোনো একটা ব্রাঞ্চ আপনি গেলেন। ওকে, যাওয়ার পর আপনি চেকটা ব্যাংকে যখন দিলেন অফিসারকে, তাহলে এরপর ব্যাংকের অফিসার কি করবে বলুন তো চেকটা নিয়ে? স্যার, সবকিছু চেক করে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এ সব বলতে কি বুঝায়? আপনি তো প্রফেশনাল, আপনি তো সব বললে হবে না, এটা তো যারা জেনারেল পাবলিক তারা সব বলবে। সাইন চেক করবে, ওই আপনাকে তো স্পেসিফিক অ্যাকাউন্টে বলতে কার হবে কি কি ব্যালেন্স চেক আছে করবে। স্যার, কিনা, ডেট, সাইন, balance আছে অ্যামাউন্ট, সিগনেচার। হুম, আচ্ছা, ওকে। এখন ফার্স্ট অফ অল সে দেখবে যে এটার চেকের যে ডেটটা দেওয়া আছে ওই ডেটের আগে পেমেন্টের জন্য আসছে না ওই নির্দিষ্ট ডেটে বা তারপরে আসছে, ম্যাচিউর হওয়ার পর আসছে, রাইট? এখন যদি চেকের ডেট থাকে 31 মে, রাইট, তাহলে সেক্ষেত্রে কি আমি যদি মনে করেন মে মাসের 30 তারিখও যাই তাহলে কি ব্যাংক আমাকে পেমেন্টটা করবে? না স্যার। না স্যার। এক ডেটটা হচ্ছে 31শে মে, আমি 30 তারিখে গেলাম, তাহলে কি ব্যাংক আমাকে পেমেন্টটা করবে? না না স্যার। স্যার। করবে না। তাহলে ব্যাংক প্রথমে চেক করবে যে চেকের ডেটটা কি ডিউ, চেকের পেমেন্টের জন্য ডিউ হয়েছে কিনা, রাইট? জি স্যার। ওকে, নাম্বার ওয়ান। নাম্বার টু কি করবে, দেখবে যে যেই চেকটা আসছে ওই অ্যাকাউন্টে ঢুকে দেখবে যে এটার ট্রানজাকশন লিমিট কত, রাইট? দেখবে না? জি স্যার। তারপর দেখবে যে সেইটার অ্যাকাউন্টে এই পরিমাণ ব্যালেন্স আছে কিনা, তাই না? এখন আপনি 10 লক্ষ টাকার একটা চেক দিয়েছেন কিন্তু অ্যাকাউন্টে আছে 9,99,999, তাহলে কি 10 লক্ষ টাকার চেকটা পেমেন্ট করা যাবে? না না স্যার। স্যার। যাবে না। তাহলে ব্যাংকে ব্যালেন্স থাকতে হবে, রাইট? যেটুক যেই অ্যামাউন্টে চেক গিয়েছে মিনিমাম সেই অ্যামাউন্টের কি লাগবে, ব্যালেন্স থাকা লাগবে নাকি? জি স্যার। ওকে, তারপর সে কি করে, যখন দেখবে যে ব্যালেন্স ঠিক আছে তখন সে কি চেক করবে, সিগনেচার ঠিক আছে কিনা, রাইট? জি স্যার। তাদের এখানে যে সিগনেচার স্পেসিমেন আছে ওদের ওয়েবসাইটে খুলে দেখবে যে এখানে চেক সিগনেচারটা ম্যাচ করে কিনা। তারপর দেখবে যে এটা কত টাকা পেমেন্ট করতে হবে, কাকে পেমেন্ট করতে হবে, তখন সে এগুলো ঠিক থাকলে কি করবে, পেমেন্টটা দিয়ে দিবে নাকি?
জি স্যার। আচ্ছা, তাহলে এটা সে এই জিনিসগুলো চেক করে সঠিক পেয়েছে, তারপর পেমেন্টটা করেছে, এটাই তো নাকি? জি স্যার। এখন যদি ব্যাংক এমন করে যে চেকের সিগনেচারটা ম্যাচ করে নাই, কিন্তু সে পেমেন্ট করে দিয়েছে, কি করে দিয়েছে? পেমেন্ট করছে স্যার। পেমেন্ট করে দিয়েছে। তাহলে এই পেমেন্ট, তাহলে আমি মনে করেন আপনি এক জায়গায় বললেন যে এই পেমেন্টটা সঠিক হয় না, বা আমার এই পেমেন্টটা নিয়ে কি আছে, ব্যাংকের এগেনস্টে কমপ্লেইন আছে। তো ব্যাংক চেক, আপনি বললেন যে এটা চেকের দেখেন সিগনেচার ম্যাচ করে নাই, এই চেকটা আমার সিগনেচার করে না, আপনি পেমেন্ট করেছেন, তাহলে কি ব্যাংক কি বলতে পারবে সে ডিউ করছে, পেমেন্টটা করেছে? না না স্যার। স্যার। তাহলে কি এক্সাম্পলটা দিয়ে এই পেমেন্ট ইন ডিউ কোর্স বলতে কি বোঝায়, বুঝতে পেরেছি কিনা? জি স্যার। জি স্যার। তাহলে যদি পেমেন্ট করার জন্য যেই ধরনের যাচাই বাছাই করা দরকার, যে নিয়ম ফলো করে পেমেন্টটা করা দরকার, সেটা ফলো করে যদি পেমেন্ট করেন, তখনই আপনি শুধু বলতে পারবেন কি পেমেন্ট ইন ডিউ কোর্স, রাইট? জি স্যার। ওকে। তারপর বলছে যে ইনল্যান্ড ইনস্ট্রুমেন্ট। ইনল্যান্ড ইনস্ট্রুমেন্ট মানে কি, যেখানে ওই যে পার্টিগুলো আছে, এই ন্যাশনাল ইনস্ট্রুমেন্টটা মেক করা হয়েছে দেশের মধ্যে, এটার পেমেন্টটা হবে দেশের মধ্যে, সেটেলমেন্টটা হবে দেশের মধ্যে, তাহলে সেটাকে আমরা কি কি বলবো? ইনল্যান্ড ইনস্ট্রুমেন্ট, মানে দেশের মধ্যে, দেশের বাইরে কোনো পার্টি এখানে নাই। যদি এমন হতো না চেকটা, মানে এই ন্যাশনাল ইনস্ট্রুমেন্টটা সিঙ্গাপুর থেকে ইস্যু হয়েছে, কিন্তু সেটেলমেন্ট বা পেমেন্ট হবে বাংলাদেশে, তাহলে এখানে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে একটা কান্ট্রি ইনভলভ হয়ে গেল না? জি স্যার। তখন সেটাকে আমরা বলবো ফরেন ইনস্ট্রুমেন্ট। বুঝতে পারছি স্যার? স্যার, ইনল্যান্ড ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে পেমেন্টটা যদি হচ্ছে মানে চেক মেড হয়েছে বাংলাদেশে কিন্তু পেমেন্টটা যদি অন্য দেশে হয় এক্ষেত্রে কি এটা হবে না? সেক্ষেত্রে এটা ইনল্যান্ড হবে না। ইনল্যান্ড মিন্স এটার শুরু এখানে, শেষ এখানে, জন্ম এখানে, মৃত্যু এখানে। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে। এখন মনে করেন আপনি বাংলাদেশে জন্ম করছেন, আপনার মৃত্যু সিঙ্গাপুর হয়েছে, তাহলে এটা ইনল্যান্ড আর থাকলো না, এটা ফরেন ইনস্ট্রুমেন্ট, দুইটা দেশ ইনভলভ হয়ে গেল। ঠিক আছে স্যার? জি তাহলে স্যার। যদি এমন হয় যে একটা নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্ট বাংলাদেশে মেক করেছে, কিন্তু এটার পেমেন্ট হচ্ছে কোথায়, বা সেটেলমেন্ট হচ্ছে সিঙ্গাপুরে, ইউকে তে, অথবা আমেরিকায়, তাহলে কি হবে, এটাকে আমরা ফরেন ইনস্ট্রুমেন্ট ফরেন বলবো। বুঝতে ইনস্ট্রুমেন্ট। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে। তারপর এখানে কি বলা আছে, যেটা 25 নাম্বার পড়েন তো। বিগ বস ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, তাহলে আমরা তো এতক্ষণ নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্ট শুনলাম, তো এটা আবার কি জিনিস, তাই না? নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্ট তিন ধরনের হয়, সেটা আমরা শিখেছি, রাইট? জি স্যার। এইটা হলো এমন একটা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টটাকে আপনি প্রভিজনারি নোট হিসেবেও ব্যবহার করতে পারবেন, অথবা কি বিল অফ এক্সচেঞ্জ হিসেবেও ব্যবহার করতে পারবেন। দ্যাট মিনস এই নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টটা যখন মেক করা হয়, সেখানে এটার আহ, দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকে, যে এটা চাইলে বিল অফ এক্সচেঞ্জ হিসেবে এটাকে ট্রিট করা যাবে, অথবা প্রমিসারি নোট হিসেবে ট্রিট করা যাবে। ওকে। এখন যিনি হোল্ডার ওই ন্যাশনাল ইনস্ট্রুমেন্টের, তিনি সিদ্ধান্ত নেবেন যে উনি এটাকে বিল অফ এক্সচেঞ্জ হিসেবে এটাকে অ্যাপ্লাই করবেন, নাকি প্রমিসারি নোট হিসেবে উনি অ্যাপ্লাই করবেন। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। ওকে। স্যার এমন কোনো কিছু আছে কি স্যার যে তার বিল অফ এক্সচেঞ্জ অথবা প্রমিসারি নোট হিসেবে কনসিডার করাই বেটার হবে, এমন কোনো ইস্যু? এটা হচ্ছে গিয়ে আপনি যখন প্রমিসারি নোট হিসেবে ট্রিট করেন, এটা আনসার আপনার কাছে আছে, জাস্ট একটু আমাদেরকে কি করতে হয়, একটু চিন্তা করতে। আপনি যে কোশ্চেনটা করছেন আপনার কাছে কিন্তু আনসারটা আছে। আমি কিন্তু গত দুইটা ক্লাস ধরে যা পড়াচ্ছি, এগুলো ভেঙে ভেঙে এই জন্য পড়াইছি, আপনার কাছে কিন্তু আনসারটা আছে। আপনি দেখেন, প্রমিসারি নোটে পার্টি কয়টা? দুইটা। দুইটা স্যার। দুইটা। দুইটা। বিল অফ এক্সচেঞ্জে পার্টি কয়টা? মিনিমাম মিনিমাম তিনটা তিনটা। স্যার। এখন আপনি বলেন তো, পার্টি দুটো হলে একজন পাবে, একজন দিবে, রাইট? প্রমিসারি নোটে জি স্যার। জি। তাহলে যে পাবে সে সরাসরি যে দিবে তাকে ধরতে পারতেছে, রাইট? জি স্যার। ক্লেম করতে পারতেছে। তো এটা বেশি কাছে না ওই বিল অফ এক্সচেঞ্জ হলে যে 50 জন ঘুরে আপনি 14 জন থেকে খুঁজে পেমেন্টটা চাইবেন, কোনটা সহজ? প্রমিসরি নোট সহজ। প্রমিসারি নোট। বুঝতে পেরেছেন কোনটাকে আপনি প্রাধান্য দিবেন? জি স্যার। ক্লিয়ার? জি। এখন যদি এমন হয় যে না, প্রভিজনারি নোটের এটা করতে গেলে দেখা যায় ওই ভদ্রলোক হয়তো দেশের বাইরে আছেন অথবা অ্যাভেলেবেল নাই, তখন আপনি কি এটাকে আপনি প্রভিজনারি নোট হিসেবে ট্রিট করলে খুব বেটার, যে আপনি সরাসরি যার কাছ থেকে পাবেন সে ছাড়া মাঝখানে কোনো কি নাই, ভায়া নাই। প্রধানমন্ত্রীর সাথে সরাসরি দেখা করা
আর ওই প্রধানমন্ত্রী পিএস এর সাথে দেখা করে এক কথা স্যার? না স্যার। প্রমিজারি নোট হলো সরাসরি আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতেছেন। আর বিল অফ এক্সচেঞ্জ কি? প্রধানমন্ত্রীর রিপ্রেজেন্টেটিভ সাথে দেখা করলেন। তাহলে কোনটা আপনি চুজ করবেন? প্রমিসরি নোট স্যার। বুঝতে পারছি কিনা স্যার? ওকে, এবার আসেন তাহলে কখন আমি বিল অফ এক্সচেঞ্জ হিসেবে ট্রিট জি স্যার করবো? বুঝছি। এখন এমন যদি প্রমিজারি নোটটা যিনি ইস্যু করেছেন উনি এখন মনে করেন অসুস্থতার কারণে সিঙ্গাপুরে আছেন, বেশ কিছুদিন ধরে দেশে আসতে সময় লাগবে। তা আপনি কি ওনার জন্য প্রমিজারি নোট নিয়ে একদম বসে থাকবেন, নাকি এটাকে অল্টারনেটিভলি বিল অফ এক্সচেঞ্জ হিসেবে ট্রিট করে পেমেন্টটা নিয়ে নেবেন? বিল অফ এক্সচেঞ্জ করে স্যার পেমেন্ট রিসিভ করে নেবেন। ওকে, এখন দেখেন আহ তাহলে আপনি সিদ্ধান্ত নিবেন যে আপনি কখন বিল অফ এক্সচেঞ্জ হিসেবে ট্রিট করবেন, কখন প্রভিজনারি নোট হিসেবে। বুঝতে পারছি কিনা স্যার প্রেক্ষাপটটা? জি স্যার। এখন মনে করেন যেমন একটাকে যদি আপনি ট্রেন চিন্তা করেন, আর একটাকে আপনি মনে করেন বাসের জার্নি চিন্তা করেন, তা আপনি তো কোনটাকে প্রেফার করবেন, ট্রেন না বাসের জার্নি? বলতো। ট্রেন প্রেফার করতে স্যার। ট্রেনটা। ট্রেন। এখন দেখা গেল যে ট্রেনটা যেই টাইমে শিডিউল ওই টাইমে গেলে আপনি যেই কাজে যেতে যাচ্ছেন সেই কাজটা টাইমলি আপনি করতে পারবেন না, তাহলে কি ট্রেনের জন্য বসে থাকবেন না বাসে যাবেন? বাসে। বাসে যাব। তাহলে এই যে আপনি চাইলে ট্রেনে চাইলে বাস হিসেবে আপনি ট্রিট করতে পারছেন, তাহলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আপনি এটাকে ইনস্ট্রুমেন্টটাকে বিল অফ এক্সচেঞ্জ হিসেবে অথবা প্রমিসরি নোট হিসেবে যে কোনো ফরম্যাটে আপনি এটাকে ইউজ করতে পারছেন। তাহলে সেটাকে কি বলছে? অ্যাম্বিগুয়াস ইনস্ট্রুমেন্ট। যদি কারণ এটা তো ফিক্স না, এটা বিল অফ এক্সচেঞ্জ হইতে পারে, প্রমিসরি নোট হইতে পারে, কোনোটা নির্দিষ্ট তো করে বলি না যে কোনো একটা বলেছি, বলি নাই তো। এই জন্য এটাকে কি বলছি আমরা? অ্যাম্বিগুয়াস অ্যাম্বিগুয়াস ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট। একদম ক্লিয়ার তো নাকি স্যার? জি স্যার। ওকে, এবার আসেন এর আগে আমরা পড়লাম ব্ল্যাঙ্ক ইনস্ট্রুমেন্ট, তারপর কি পড়েছিলাম? ফুল, সরি ব্ল্যাঙ্ক ইন্ডোর্সমেন্ট, আর কি ফুল এন্ডোর্সমেন্ট স্যার। এন্ডোর্সমেন্ট পড়েছি না? জি স্যার। এখন এই যে এন্ডোর্স করাটা মানে যেটা খালি জিনিসের মধ্যে এন্ডোর্স করা, এটাকে আমি বলছি ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্ট করলাম। আর যেটা একদম ইনফরমেশন ফিল আপ করা আছে, সিগনেচার আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ফুল এন্ডোর্সমেন্ট করা আছে। আর এমন যদি এই যে চেকের ইনফরমেশন গুলো খালি আছে, ইনফরমেশন গুলো ফিল আপ করা নাই, তাহলে এটাকে আমরা কি বলবি? এটাকে আমরা আহ, এই এটা কি কি বললো, অসম্পূর্ণ, বা এটা কি বলতে পারি, ইনকমপ্লিট ইনস্ট্রুমেন্ট বলতে পারি না? জি স্যার। এই ইনকমপ্লিট ইনস্ট্রুমেন্টটার এই লয়ের ভাষায় নাম হচ্ছে ইনচুয়েট ইনস্ট্রুমেন্ট। এই দেখেন, an inchoate instrument is one of which is an incomplete instrument, and একটা চেক আপনাকে দিল, হ্যাঁ, ওটার মধ্যে ডেট লেখা নাই, তাহলে এটা কি কমপ্লিট ইনস্ট্রুমেন্ট হইলো? না স্যার। হইলো। তাহলে এটাকে আমরা কি বলবো? ইনচুয়েট ইনস্ট্রুমেন্ট, যেটা আইনের ভাষায় শব্দ, কিন্তু ইনচুয়েট মিন হচ্ছে ইনকমপ্লিট। ইনচুয়েট মিনস কি? ইনকমপ্লিট। স্যার এই ক্ষেত্রে কি হচ্ছে আপনার সাইন স্টাম্প এগুলো থাকবে? সব সব থাকবে। মনে করেন যে কোনো একটা ইনফরমেশন যদি গ্যাপ থাকে তাহলে সেটাকে আমরা অসম্পূর্ণ বলতে পারবো না? জি স্যার অবশ্যই। এইটাই আর কি, যে একটা ইনস্ট্রুমেন্টের সবকিছু যদি কমপ্লিট করা না থাকে, ফুলফিল না থাকে, তাহলে সেটাকে আমরা ইনকমপ্লিট বলবো। একটাও যদি মিস হয় তাহলে ইনকমপ্লিট, দুইটা হইলো ইনকমপ্লিট, 10টা হইলো তো ইনকমপ্লিট নাকি? জি স্যার। দ্যাট মিনস 100% যদি সম্পূর্ণরূপে এটা কি করা হয়, ফিল আপ করা না থাকে, তাহলে সেটাকে আমরা ইনচয়েট ইনস্ট্রুমেন্ট বলবো, ইনকমপ্লিট ইনস্ট্রুমেন্ট বলতে পারবো। বুঝতে পারছি স্যার? জি জি স্যার। স্যার। আচ্ছা, অ্যাকোমোডেশন বিলটা হচ্ছে এখানে যেটা আছে, এটা দেখেন, এটা হচ্ছে দেখেন কি বলছে, মেনি বিলস আর ড্রন এন্ড অ্যাকসেপ্টেড উইদাউট এনি কনসিডারেশন। এখন বলেন তো, এমন হয় না যে আপনার ব্যাংক কি করে, ব্যাংকে যদি আপনার ক্রেডিট কার্ড থাকে,
তাহলে আপনি কোনো যদি রিসোর্টে যান, তারা ওইখানে আপনাকে কি করে, কিছু বেনিফিট দেয় না, ডিসকাউন্ট দেয় না স্যার? জি স্যার, দেয় স্যার। দেয়। তো এখন এই এটা যে দিচ্ছে তার বিনিময়ে কি ব্যাংক আপনার কাছে কিছু নিচ্ছে, বা ওই রিসোর্ট আপনার কাছে কিছু নিচ্ছে, কোনো পেমেন্ট নিচ্ছে? না না স্যার। স্যার। তাহলে রিসোর্ট কার অনারে এই অ্যাকসেপ্টেন্সটা দিচ্ছে? এই ক্লায়েন্টটা কার, রিসোর্টের ক্লায়েন্ট না ব্যাংকের ক্লায়েন্ট? ব্যাংকের স্যার। ব্যাংকের ক্লায়েন্ট। ব্যাংকের ওই কার্ডটা শো করলে রিসোর্ট তাকে অনার করছে, রাইট? জি স্যার। তো এটা করার জন্য কি ওই রিসোর্ট তার কাছ থেকে কোনো বেনিফিট নিচ্ছে, না কাস্টমার স্যার। কাছ থেকে, ব্যাংকের কাছ থেকে নিচ্ছে? জি স্যার, ব্যাংক থেকে এটা নিচ্ছে নিচ্ছে। স্যার। তাহলে এখানে দেখেন, তাহলে উইদাউট কনসিডারেশন জন্য আপনি কোনো কিছু কি করেন, acceptance দেন। এটা হলো উইন উইন সিচুয়েশন, বুদ্ধ পার্টি। ব্যাংকও কিন্তু আসলে রিসোর্টকে তেমন কিছুই দেয় না, কারণ হচ্ছে ওই রিসোর্টের সাথে তার একটা অ্যারেঞ্জমেন্ট থাকে যে তার এই ক্লায়েন্ট, অ্যারেঞ্জমেন্ট থাকলে কি হবে, তাহলে রিসোর্টের পাবলিসিটিটা কে করতেছে? ব্যাংক করতেছে স্যার। ব্যাংক করতেছে। তাহলে এখানে বুদ্ধ পার্টি বেনিফিট হচ্ছে না? জি স্যার। কিন্তু তারা কিন্তু আসলে একজন আরেকজনের কাছ থেকে ওরকম পেমেন্ট কোনো কনসিডারেশনের বিনিময়ে তারা এই অ্যাকসেপ্টেন্স দেয় না, এটা আরেকজনের অনারে দেয়। অথবা আপনি আপনার ছোট ভাই গেল, আপনার ফ্রেন্ড কি করলো, আপনার ছোট ভাইকে সেখানে তাকে বেনিফিটটা দিল, তার বিনিময়ে কি আপনার ফ্রেন্ড কোনো কিছু নিয়েছে? বা আপনি কি আপনার ফ্রেন্ডকে কিছু দিয়েছেন? সে আপনাকে সেটা কি করেছে, জাস্ট অনার করছে আপনাকে বেনিফিট। পেমেন্ট তো যা করা সেটা ক্লায়েন্টই করেছে নাকি? জি স্যার। এই ধরনের জিনিসগুলাকে বলেছে অ্যাকোমোডেশন বিল। এটা আমাদের দেশে আসলে এত ডিপলি প্রচলন ওইভাবে নাই, আর এটা এই শব্দটা মানুষ খুব একটা এখন ব্যবহার করে না। ফিকটিশাস, ফিকটিশাস বলতে কি বোঝায়, বাংলা কি স্যার ফিকটিশাস? ফিকটিশাস মিন্স কি? স্যার কোনো অজানা ব্যক্তি মানে যার মানে কোনো মানে ইয়ে নেই, রিয়েল না, পরিচিতি নেই এরকম। দ্যাট জি মিন্স হলো স্যার। রিয়েল না, ভুয়া, রাইট? জি স্যার, এরকম। আচ্ছা। তাহলে যদি এমন হয় যে একটা নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টের যে পার্টিগুলো আছে, তাদের মধ্যে কোনো একটা পার্টি, মানে এটা রিয়েল কোনো পার্টি নেই, এই নামে কোনো আসলে ব্যক্তি পৃথিবীতে এক্সিস্ট করে না, তাহলে ওই বিলটাকে কি বলবো আমরা? ফিকটিশিয়াস বিল। মনে করেন আপনি একটা নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্ট তৈরি করে নিচে নাম লিখে সাইন করেছেন, আসলে এই নামে পৃথিবীতে কোনো ব্যক্তির অস্তিত্ব নাই, জাস্ট একটা ভুয়া নাম লিখে সাইন একটা ভুয়া দিয়ে দিয়েছেন। বুঝতে পারছি স্যার? তাহলে এটাকে কি বলবো? ফিকটিশিয়াস বিল বলবো। বিআরআর ইনস্ট্রুমেন্ট মানে কি? এটা সিম্পল শব্দ, শব্দ দিয়ে তো বুঝতে পারতেছি। বিআরআর ইনস্ট্রুমেন্ট মানে কি? যে ইনস্ট্রুমেন্টটা যা তার ক্যারেক্টারিস্টিক এমন যে যার হাতে যাবে সেই পেমেন্টটা পাবে, তাহলে সেটাকে কি বলবে? বিআরআর ইনস্ট্রুমেন্ট। এখন মনে করেন এমন যদি হয়, আপনারা কেউ কি এই, মনে করেন চিনি অথবা তেল, এইসব বিজনেসের ফ্যাক্টরি থেকে ওইসব গুলোর সাথে কোনো নলেজ আছে? ওরা কি করে, মনে করে একজন কাস্টমার সে ফ্যাক্টরি থেকে 50 টন চিনি কেনার জন্য একটা অর্ডার করলো, তার এগেনস্টে সে কিছু কি করলো, অ্যাডভান্স দিল, কিন্তু সে ফুল পেমেন্ট দেয় নাই বা টাকাটা ইয়ে করে নাই, বা একটা চেক দিয়ে একটা অর্ডার পারমিশন নিয়ে রাখলো। সে এই দামে, মনে করেন প্রতি কেজি চিনি সে হয়তো 120 টাকা করে কিনবে, এরকম একটা সে ডিও কাটলো, ডেলিভারি অর্ডার নিল, ঠিক আছে? সে কি করলো, জানে যে কদিন পরে চিনির দামটা বাড়বে, 2 দিন পরে বা 5 দিন পরে বা 1 সপ্তাহ পরে, সে কি করলো, এটা আবার আরেকজনের কাছে ডিওটা দিয়ে দিল। তাহলে এখন ডিওটা যার হাতে যাবে সে এটার মালিক, সেই এখন কি ওই ডিওটা দেখে মালটা কিনতে পারবে, কত টাকা কিনতে পারবে? 120 টাকায়, রাইট? কিন্তু ইন দ্য মিন টাইম মার্কেটে কি হয়ে গেল, চিনির দাম বেড়ে মনে করেন 150 টাকা হয়ে গেল। তো আমি যে আগে 120 টাকা দিয়ে কিনলাম ডিওটা, এই আমি তার কাছে যখন বিক্রি করবো মার্কেটে এটা 150 টাকা হয়ে যাবে, আমি কি 120 টাকায় তার কাছে বিক্রি করবো না একটু বেশিতে বিক্রি করবো? একটু বেশি তো স্যার। তাহলে আমি যদি একটু বেশিতে বিক্রি করি, মনে করেন আপনি 140 টাকা বিক্রি করলাম, এখন যদি মার্কেট প্রাইসের দামে আমি তাকে দেই, সে আমার থেকে নিবে না সরাসরি ফ্যাক্টরি থেকে নিবে? তাহলে এটা হলো, আপনি একটা ইনস্ট্রুমেন্ট নিয়েছেন, আবার এমন হয় না যে দেখা গেল যে
একজনের কাছে বাকিতে বিক্রি করছে, মার্কেটে এরকম হয় অনেক, ট্রেড বিজনেস হয় এরকম, বাকিতে ব্যবসা হয় যখন কি করে, যে একটা সাইন করে চেক অ্যামাউন্টটা লিখে চেকটা দিয়ে দেয়, কিন্তু চেকের কোনো ডেট বসায় না, কি করে না, ডেট বসায় না। অথবা ওই চেকের যেই পেইন নামটা সেখানে নামটা লেখে না, কেন লেখে না, কারণ এই কাস্টমার কি করবে, আপনার কাছ থেকে মাল নেওয়ার জন্য সে চেক দিবে, বাকিতে নেওয়ার জন্য দিল, চেক দিল, আপনি কি করলেন, এই টাকা কবে পরিশোধ করবে এটার জন্য ওয়েট করবেন, নাকি ইন দ্য মিন টাইম আপনি আরেকজনের কাছে চেকটা দিয়ে আপনার টাকার দরকার হলে আপনি কি করবেন, পেমেন্টটা নিয়ে নেবেন না? অথবা আপনি আরেকজনের কাছে মাল কিনছেন, তাকে আবার এই চেকটা দিয়ে দিলেন, তাকে টাকা না দিয়ে কি করলেন, এই চেকটা দিয়ে দিলেন, তাহলে এই চেকটা ঘুরতেছে না পুরো মার্কেটে। জি স্যার। এই ট্রেডিং মার্কেটে এরকম চেক আপনি ওই যে পুরান ঢাকায় যান, ওই সোয়ারিঘাটে যান, এরকম যত এইগুলো জায়গায় বিজনেস আছে, চকবাজারে যান, ওইসব জায়গায় বিজনেসে দেখবেন যে এই চেক এরকম ঘুরে। তাহলে এটা তখন আমরা এটা কি বলবো, বিআরআর ইনস্ট্রুমেন্ট। কিন্তু যখন কেউ না কেউ লাস্ট ফাইনালি তো এটা দিয়ে টাকা তুলবে নাকি, জি স্যার। জি স্যার। তখন ওই যে যার যতক্ষণ পর্যন্ত না তার নামটা বসানো হচ্ছে তার আগ পর্যন্ত এটা বিআরআর থাকছে, কি থাকছে, বিআরআর বিয়ার। থাকছে। কিন্তু যখনই নামটা লিখে দিলেন তখন তো এটা এন্ডোর্সমেন্ট হয়ে গেল, তখন আর কি এটা আপনি অন্য কাউকে বিআরআর হিসেবে দিতে পারবেন এটা আর এখন, না স্যার। তখন এটা হলো আপনার কি ইন্ডোর্স হয়ে গেল। আর ইন্ডোর্স হয়ে গেলে ওই যার নাম ইন্ডোর্স হলে সে ছাড়া অন্য কেউ আর টাকাটা তুলতে পারবে। স্যার। আর অর্ডার ইনস্ট্রুমেন্ট মানে কি, ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টে বলে দিবে যে এটা মিস্টার এক্স কে পেমেন্ট করো, অথবা তার রিপ্রেজেন্টেটিভ অথবা সে যেভাবে নির্দেশ করে সেইভাবে পেমেন্টটা করো। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, তারপর দেখেন বলতে ইনস্ট্রুমেন্ট পেয়েবল অন ডিমান্ড। অন ডিমান্ড, আমরা সবাই দেশে যারা বাস করি সবাই তো বাংলাদেশের কারেন্সি বা টাকা নোট তো আমরা দেখেছি নাকি স্যার? জি স্যার। জি টাকার উপর কিছু লেখা থাকে, জি স্যার। জি স্যার। কি লেখা থাকে? চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। এই চাওয়া মানে হচ্ছে ডিমান্ড, চাওয়া মানে কি ডিমান্ড। 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 তাহলে একটা চেক যখন আমি জমা দিব, তাহলে আমার কাছে একটা চেক আছে, ঠিক আছে, আমি চেকটা যতক্ষণ পর্যন্ত জমা না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আছে, কিন্তু যখন চেকটা জমা দিলাম দ্যাট মিন্স আমি চেকটা ডিমান্ড করলাম পেমেন্টের জন্য, রাইট? জি জি স্যার। স্যার। তাহলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট পেয়েবল অন ডিমান্ড, তার মানে এটা পেমেন্টের জন্য যখন কেউ ডিমান্ড করবে, দাবি করবে, তখনই পেমেন্টটা দিতে হবে। তাহলে এরকম ইনস্ট্রুমেন্ট কি আছে, চেক আছে, রাইট? জি আচ্ছা, স্যার। এখন বলেন তো এলসি যখন হয়, লেটার অফ ক্রেডিট, রাইট? এলসি তে বা এই আপনার এটা কমার্শিয়াল টার্মস এর মধ্যে এট সাইট অথবা 180 ডেজ ডেফার্ড পেমেন্ট এরকম লেখা থাকে। এট সাইটের সহজে কি দেখা মাত্র, সাইট মানে কি দেখলাম, দেখা। রাইট? দেখা। এট সাইট মানে দেখা মাত্রই পেমেন্টটা করতে হবে, কি করতে হবে, দেখা মাত্রই পেমেন্ট করতে হবে। পেমেন্ট করতে হবে। এখন একটা চেক যখন আমি ব্যাংকে পেমেন্টের জন্য দেই, তাহলে সে দেখা মাত্র পেমেন্টটার জন্য বাধ্য থাকে না? জি স্যার। জি স্যার। ওকে, এবার আসেন একটা যখন বিল অফ এক্সচেঞ্জ অথবা একটা এলসি যদি করি আমরা, তাহলে এলসি কি হয়, এলসি দেখা মাত্র কি পেমেন্টটা আসলে করা যায়? জি না স্যার। স্যার। যদিও অ্যাট সাইট লেখা, অ্যাট সাইট মিন্স আপনার কাছে ডকুমেন্ট গুলো আসলে আপনি পেমেন্টটা দিতে বাধ্য, এটাকে বলে অ্যাট সাইট। এটার জন্য আপনি 30 দিন, 25 দিন, 20 দিন, 1 মাস, 120 দিন, 180 দিন এরকম অপেক্ষা করার প্রয়োজন না, রাইট? জি স্যার। এটাকে বলে অ্যাট সাইট। তো কিন্তু এলসির অ্যাট সাইট বললে আসলে এটা এই প্রসেস ফলো করে পেমেন্ট কনফার্মেশন নিয়ে পেমেন্ট করতে মিনিমাম 2-3 দিন লাগবেই। কারণ ওই ডকুমেন্টটা যখন ব্যাংকে প্লেস হবে, আপনি তখন আপনার কাস্টমার কাছে পাঠাবেন যে ভাই তোমার এই পেমেন্টের জন্য ইয়ে আসছে, তুমি এখন এটা অ্যাকসেপ্টেন্স দাও, তোমার ডকুমেন্ট এইভাবে আসছে, তুমি এগুলা কি করো, ডকুমেন্টটা সাইন করে দাও, এটা পেমেন্টটা করবো। তাহলে সে যতক্ষণ পর্যন্ত ওই ডকুমেন্ট গুলো সাইন করে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কি পেমেন্ট আসলে ব্যাংক করতে পারতেছে? না স্যার। আর আসার সাথে সাথেই কি ব্যাংক দিতে পারবে? কারণ তার ব্যাংক তো এই এক্সপোর্টের এগেইনস্টে যদি পেমেন্ট করতে হয়, তাহলে এক্সপোর্ট যে আসলে রিয়েলি হয়েছে, ইনভয়েস হয়েছে, বিল অফ এক্সপোর্ট হয়েছে, তাহলে ডকুমেন্ট গুলো যাচাই না করে কি ব্যাংক পেমেন্ট করতে পারবে? না স্যার। এখন মনে করেন ডকুমেন্ট আসছে বলছে যে অ্যাট সাইট, চোখ বন্ধ করে পেমেন্ট করে দিয়েছে, দেখা গেল যে আসলে এটা এক্সপোর্টই হয় নাই, কি হয় নাই? এক্সপোর্টই হয়নি। তাহলে মনে করেন আপনি ইম্পোর্ট করছেন মালামাল, দেশে আসলে ফ্যাক্টরিতে রিসিভ হইলে না এটা পেমেন্টটা দিবেন নাকি? জি স্যার। জি স্যার। নাকি ওই
কাস্টমার একটা ইনভয়েস দিয়ে দিলেই ব্যাংক পেমেন্ট করে দিবে? না স্যার। তাহলে অ্যাট সাইট বললেও আসলে এটা যাচাই বাছাই করতে 3 থেকে 4 ওয়ার্কিং ডেজ লাগে, ঠিক আছে? কিন্তু চেকের ক্ষেত্রে কি 3 or 4 ওয়ার্কিং ডেজ লাগবে? না না স্যার। স্যার। সাথে সাথে বলছে যে ইনস্ট্রুমেন্ট পেয়েবল অ্যাট সাইট আর হচ্ছে অন ডিমান্ড। তাহলে চেকেরটা হচ্ছে অন ডিমান্ড, আর স্যার প্রমিজারি নোট এবং বিলের ক্ষেত্রে সেটা হচ্ছে কি অ্যাট সাইট, মানে এটা পেমেন্টের জন্য তারা ইয়ে করলো। আবার যখন বিলটা ডকুমেন্টটা প্লেস করে সেখানে যদি লেখা থাকে যে ওই এটা ডকুমেন্টটা প্লেস করার 30 ডেজ পরে অথবা 90 ডেজ পরে অথবা 180 ডেজ পরে পেমেন্ট করবে, তাহলে আফটার সাইট। একটা হলো অ্যাট সাইট, একটা কি আফটার ফার্স্ট সাইট। সাইড সাইট। অ্যাট সাইট মানে দেখেই দিতে হবে, আর আফটার সাইট মানে দেখার পরে দিতে হবে। একটা হলো দেখলাম দিয়ে দিলাম, দেখার সাথে দিতে হবে, একটা হলো দেখার পরে দিব। তাইলে দেখার পরে কেন দিব? কারণ ডকুমেন্টটা আসছে, দেখছি, কিন্তু আমি দিতে পারতেছি না। কেন? কারণ এখানে একটা ক্লজ আছে যেটা 90 ডেজ পরে অথবা 6 মান্থ পরে পেমেন্টটা হবে। বুঝতে পারছি স্যার? এগুলা ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস, ইনকো টার্মস এর মধ্যে এরকম বিভিন্ন ধরনের টার্মিনোলজি আছে, এগুলা জানতে হয়। এলসির ক্ষেত্রে এই বিভিন্ন শব্দগুলো ব্যবহার হয়, সেগুলো জানতে হয়। স্যার আফটার সাইটের ক্ষেত্রে স্যার যেদিন আমি দেখেছি তার পরবর্তী থেকে দিনটা কাউন্ট করবো না স্যার? এখানে ওইখানে বলা থাকে, এটা আসলে নির্ভর করবে আপনার ওই এলসির মধ্যে কি বলা আছে। এটা কি ব্যাংকের ডকুমেন্টটা প্লেস করা থেকে 90 ডেজ, না কোন ডেট থেকে 90 ডেজ, এটা সেখানে কি বলা থাকবে? একটা ক্লজে বলা থাকবে। নর্মালি ডকুমেন্ট প্লেস প্লেস করার, ব্যাংকে আপনি ডকুমেন্টটা প্লেস করার ডেট থেকে 90 ডেজ, ডেট থেকে 6 মান্থ, এভাবে হয়। বুঝতে পারছি স্যার? জি স্যার। এখন যদি ওখানে লেখা থাকে যে না, এটা বিল অফ লেডিং থেকে বা শিপমেন্ট ডেট থেকে 90 ডেজ, সেটা হবে। ওকে এখন স্যার। আপনার সাথে এগ্রিমেন্ট কি সেটার উপর নির্ভর করবে, রাইট? জি। এখন বলছে যে আনডেটেড বিল, এটা কি বোঝানো কিছু আছে? আনডেটেড বিল একটা বিল যেটার উপর কোনো ডেট উল্লেখ নাই, যেমন একটা চেক, চেকের উপর কি যদি ডেট উল্লেখ না থাকে তাহলে কি আনডেটেড হয়ে গেল না? জি একটা বিল অফ এক্সচেঞ্জ যেটার কি ডেটটা উল্লেখ করা নাই, যখন, তার মানে তাহলে এটাকে আনডেটেড বিল বলবো, ঠিক আছে? আনডেটেড চেক, আনডেটেড বিল। ওকে স্যার? ওকে স্যার। ব্যাংকার ড্রাফট, এই ব্যাংকার ড্রাফটস এর এক্সাম্পল কি কেউ বলতে পারবেন? ব্যাংকার ড্রাফট আপনারা বিভিন্ন সময় মনে করেন আপনি আইসিবি তে যে ফি জমা দিয়েছেন, সেটা কিসের মাধ্যমে দিয়েছেন? চেকের মাধ্যমে দিয়েছেন, ক্যাশের মাধ্যমে দিয়েছেন, না অন্য কোনো ভাবে পেমেন্ট দিয়েছেন? স্যার ব্যাংক টু ব্যাংক যে পেমেন্ট মানে ট্রান্সফার করা হয় যে মানে সেটাই কি ব্যাংকার স্ট্রাপ? হ্যাঁ, রাইট। পে কিন্তু সেটা অর্ডারের তো মাধ্যমে দিচ্ছে স্যার। এটা তো আপনি একটা শাব্দিক অর্থ বললেন, হ্যাঁ। তুই একটা এক্সাম্পল দেন তাহলে বুঝতে পারবে। স্যার পে অর্ডার করছি আমরা। প্রি পে অর্ডারে অর্ডার, যেমন স্যার পে অর্ডার, ডিমান্ড ড্রাফট মানে ডিডি, হ্যাঁ, এগুলো হচ্ছে কি ব্যাংক ড্রাফট। এটা হলো দেখেন ব্যাপারটা একদম সূক্ষ্ম। এই দেখেন আপনি পে অর্ডার নিলে কি হয়? ব্যাংক ব্যাংকে পেমেন্ট করে নাকি সরাসরি ক্লায়েন্টকে পেমেন্ট করে? ব্যাংকের সাথে ব্যাংকে ব্যাংকের পেমেন্ট রিলেশন করে। হয়, রাইট? তারপরে ব্যাংক তাকে তার ক্লায়েন্টের অ্যাকাউন্টে টাকা দেয় নাকি? জি স্যার। এই যে ইনস্ট্রুমেন্টটা দেখেন, আপনি যখন চেক সিগনেচার করছেন, ইনস্ট্রুমেন্টটা কার? ব্যাংকের ইনস্ট্রুমেন্ট না আপনার ইনস্ট্রুমেন্ট? স্যার আমার। আমার। কিন্তু যখন পে অর্ডার হচ্ছে, এটা কি আপনার আপনার এন্ডোর্সমেন্টে পে অর্ডারটা ইস্যু হচ্ছে নাকি ব্যাংকের এন্ডোর্সমেন্টে বা ব্যাংকের ইয়েতে সিগনেচারে? কার? স্যার ব্যাংকের। ব্যাংকের সিগনেচার। ব্যাংকের সিগনেচার স্যার। এই ব্যাংক, তাহলে একটা ব্যাংক এটা দিল, এইটা নিয়ে আবার কোথায় জমা দিব? আরেকটা ব্যাংকে দিব। জি স্যার। তাহলে জি স্যার। এটা তাহলে কি হলো? ব্যাংকের সাথে ব্যাংকের রিলেশন হইলো, রাইট? তাহলে এই ব্যাংক টু ব্যাংক যে ধরনের ট্রানজাকশন গুলা হয়, ডকুমেন্ট গুলা ইস্যু হয়, সেগুলোকে কি বলবো আমরা? ব্যাংকার্স ড্রাফট। যেমন পে অর্ডার, ডিডি, টিডি, এগুলো, ঠিক আছে স্যার? জি স্যার। তারপর আছে কি বিল ইনসেটস। বিল ইনসেটস, এটা দেখেন বিল তো বুঝি, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। বিল এটা বিল মানে বিল অফ এক্সচেঞ্জ। বিল মানে কি? বিল অফ এক্সচেঞ্জ। বিল ইনসেটস, সেট মিশন বিল অফ এক্সচেঞ্জ। আমি মনে করি একটা বিল অফ এক্সচেঞ্জ ইস্যু করলাম, তাহলে এটাতে একটা হওয়ার কথা, একটা সিঙ্গেল বিল হওয়ার কথা, রাইট? বিল অফ এক্সচেঞ্জ হওয়ার কথা। তাহলে সেটস মিন্স কি? দ্যাট মিন্স ওই বিল অফ এক্সচেঞ্জের খন্ড খন্ড ভাগ আছে, 5-7টা পার্ট মিলে একটা বিল অফ এক্সচেঞ্জ। বুঝতে পারছি স্যার? জি স্যার। হ্যাঁ, এটা কি জিনিস, এটা আসলে কিভাবে কাজ করে এটা বুঝতে হবে। এখন মনে করেন এখন তো যুগ অনেক পরিবর্তন হয়েছে, এখন সরাসরি আমরা চাইলে ইউরোপ থেকে, আফ্রিকা থেকে যে কোনো মালামাল সরাসরি আমরা কি কুরিয়ারের মাধ্যমে, শিপে অথবা এরোপ্লেনে আনতে পারি, রাইট স্যার?
স্যার সাপ্লায়ার কাস্টমার ডিরেক্ট রিলেশন করা যায়, অথবা মাঝখানে ব্যাংক আপনি ইয়ে করলেন। কিন্তু একটা সময় কি হইতো, এখন যদি এমন হয় যে এক দেশের বর্ডার ক্রস করে আরেক দেশে, আরেক দেশের বর্ডার ক্রস করে আরেক দেশে, এইভাবে হয়ে ভায়া হয়ে দেশটা আসবে, আপনার কাছে ডকুমেন্টটা বা ওই গুডসটা আসবে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে আপনি যদি মনে করেন এটা সৌদি আরব থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত আসবে, তো এই বিভিন্ন দেশের বর্ডার ঘুরে, তাহলে এইটা সৌদি আরব থেকে যিনি শুরু করলেন আর বাংলাদেশে যিনি আসেন, এখান পর্যন্ত আস্তে আস্তে যে সময় লাগবে বা যে এই অবস্থা, এতে এতদিন পর্যন্ত কি পেমেন্টের জন্য কি অপেক্ষা করবে, বা ওই কাজটা, এই লেন্দি প্রসেস এটার জন্য কি অপেক্ষা করবে? এবং এটার ক্ষেত্রে রিস্ক বেড়ে যায় না? দেখা গেল যে মাঝখানে কোনো বর্ডারে গুডসটা আটকাই দিল, তাহলে সমস্যা আছে না? জি স্যার। এইগুলোর ক্ষেত্রে কি করে, যে হ্যাঁ সৌদি আরব থেকে শুরু করে সৌদির বর্ডার পর্যন্ত একটা পার্ট, সৌদির বর্ডার থেকে যখন মিশরে ঢুকলো মিশরের বর্ডার থেকে তুর্কির বর্ডার পর্যন্ত একটা পার্ট, এইভাবে খন্ড খন্ড কান্ট্রি টু কান্ট্রি হয়ে, তাহলে 8-10টা আপনার পার্টে পার্টে কাজ হচ্ছে না? এই যে যার পার্টে যখন কাজ হচ্ছে, সৌদির যে কাজ করলো সে বলছে আমি বুঝি না, আমাকে ওই আমি মিশরের বর্ডার পর্যন্ত দায়িত্ব নিয়েছে, এরটুকু কিন্তু আমার কাজ শেষ, আমার পেমেন্ট আমাকে দিয়ে দাও, বলাটাতে স্বাভাবিক নাকি? জি স্যার। তাহলে তাহলে এই যে তার যে পেমেন্টটা দিবে, দেন কিন্তু আস্তে আস্তে আলটিমেটলি এই 10টা পার্টের সবগুলো ফাইনাল এই করে এই ডকুমেন্ট গুলা পার্ট গুলা কার কাছে চলে আসবে? 10টা মিলে মনে করেন 10 নম্বর যদি শুরু হয় সৌদি আরব থেকে, 1 নম্বরে এসে শেষ হবে কোথায়? বাংলাদেশে, রাইট? জি স্যার এই 10 নম্বরের ডকুমেন্টটা, এই পার্টটুকু সে কাকে দিয়ে দিবে? 9 নম্বরের কাছে। 9 নম্বরের কাছে গুডসটা দিয়ে সে পেমেন্টটা নিয়ে নিবে। আবার 9 নম্বর কি করবে? এই গুডসটা নিয়ে 8 নম্বরকে দিবে। এই 10 এবং 9 নম্বরের যে ডকুমেন্টটা সেটা গুডসের সাথে কাকে দিয়ে দিবে? 8 নম্বরকে দিয়ে দিবে, বিনিময়ে সে জি তার পেমেন্টটা নিয়ে চলে যাবে। এইভাবে আস্তে আস্তে যখন বাংলাদেশে আসবে, তাহলে 2 নম্বর যিনি থাকবেন তিনি বাংলাদেশে এই ডকুমেন্টটা প্লেস করে টাকাটা নিয়ে নিবেন নাকি? তো নিতে গেলে পিছনে যে সে এই বিভিন্ন পার্ট ছিল এবং সেই পার্টটুকু সহ সে পেমেন্ট দিয়ে আসছে, ওই তার এই কুপন গুলো, এটাকে যদি কুপন হিসেবে চিন্তা করি, এই কুপন গুলো সে জমা না দিলে কি সে টোটাল পেমেন্টটা পাবে? না না স্যার স্যার। এইগুলো এখন পৃথিবীতে এই কর্মকাণ্ড চলে না, চলে শুধু একটা জায়গায়। কোথায়? যেখানে স্মাগলিং হয়। কি হয়? এই যে বিভিন্ন জায়গায় মাদক দ্রব্য বা বিভিন্ন যেটা মনে করেন স্মাগলিং গুডস, ওয়েপন মানে অস্ত্র, এগুলা কি হয় এক বর্ডার থেকে আরেক বর্ডার এইভাবে হয়। দেখবেন যে তারা কি করে, ওই ডলার অথবা টাকার অংশ এরকম ছিঁড়ে দেয় 3টা 4টা পার্ট। যখন এই 4টা পার্ট একসাথে মিলায় পূর্ণাঙ্গ একটা ডলার হয়, তখন বুঝে যায় না এটা ট্রানজাকশন ঠিক আছে, তাকে পেমেন্টটা দেওয়া যায়। বুঝতে পারছি স্যার? জি স্যার। তাহলে এটা ওই সময় চিন্তাটা ছিল একটা ভালো উদ্দেশ্যে, আর এখন কোথায় ইউজ হয় এটা? এখন এটা ইউজ হয় অবৈধ কাজে, তাই না স্যার? জি ওকে। আর এখন বলছে ফলস ইনস্ট্রুমেন্ট, মানে যে ইনস্ট্রুমেন্টটা একটা ফেক ইনস্ট্রুমেন্ট, ভুয়া, এটা আসলে কোন বাস্তব কোন ইনস্ট্রুমেন্ট, এটা ফেক একটা ইনভ্যালিড একটা ইনস্ট্রুমেন্ট ইস্যু করছে, তাহলে সেটাকে কি বলবো আমরা? ফলস বলবো। ফলস এর বাংলা কি? নকল। নকল স্যার। ফেক, রাইট? নকল, ভুয়া। ওকে, ফেক। তাহলে এই যে আলোচনা, এই 36 টার্মিনোলজি, এগুলো বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে স্যার? না স্যার। ওকে। এই দেখেন, এই যে 2 দিন কষ্ট করে আমরা এটার পিছনে সময় দিলাম, এইটার বেনিফিটটা কি সেটা এখন আমরা যখন লটা শুরু করব তখন আমরা সবাই বুঝতে শুরু করবো যে আসলে এটার বেনিফিটটা এখানে পাওয়া যাচ্ছে কিনা, তাই না স্যার? জি স্যার। ওকে। তাহলে এখন আমরা চলে আসলাম আমাদের একদম ম্যানুয়ালে। কোথায় চলে আসলাম? ম্যানুয়ালটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে? জি স্যার, দেখা যায়। ওকে। তো ম্যানুয়ালে বলছে যে নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট কত সালের আইন এটা? 1881। 1881। 1881, দ্যাট মিন্স ব্রিটিশ পিরিয়ড নাকি? জি Yes, স্যার। sir. 81 এর পরে আবার এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে কবে? 1994। 1962। সরি স্যার। 1962। 62 মানে কি পাকিস্তান পিরিয়ড নাকি? জি স্যার। জি স্যার দেন এটা 1994 মানে বাংলাদেশ পিরিয়ড। এরপরে সর্বশেষ কবে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে? 2000 2000। ওকে।
এগুলো একটু সিকোয়েন্স গুলো জানতে হবে, আপনাদের পরীক্ষায় বিভিন্ন সময়গুলো দিতে পারে, আসতে পারে। আর এখানে আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে যে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বাংলাদেশে যে ইফেক্টিভ, সেটা শুধুমাত্র দুইটা ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। কয়টা ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না? দুইটা ক্ষেত্রে দুইটা স্যার। সেটা হলো বাংলাদেশ ব্যাংকের যে বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972, সেইটার সেকশন 23 আর 35 এর ক্ষেত্রে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের কি ইম্প্যাক্ট নাই। এটা তখন কোন আইনটা বলবৎ হবে এক্ষেত্রে? ব্যাংক অর্ডারে। ব্যাংক order। অর্ডার, রাইট। এগুলো পরীক্ষা আসতে পারে। ওকে, এবার আসেন, এরপর আমরা বলছি যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে কি বোঝায়। দেখেন এখানে বলছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে বোঝায় প্রমিসারি নোট, বিল অফ এক্সচেঞ্জ এবং চেক, আইদার পেয়েবল টু অর্ডার অর পেয়েবল টু বিয়ারার। তাহলে এইটুক কি আমরা পড়াশোনা অলরেডি করে ফেলেছি না স্যার? জি স্যার। ওকে, তারপর এখন বলছে যে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হইতে গেলে দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে। কয়টা কন্ডিশন? দুইটা স্যার। দুইটা। কি কন্ডিশন? একটা হচ্ছে যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হইতে গেলে যিনি হোল্ডার, হ্যাঁ, তার কাছে ওই রাইট থাকতে হবে যে সে তার নিজের নামে ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের এগেইনস্টে পেমেন্টের জন্য কি করতে পারবে? মামলা করতে পারবে। আর যদি সে আপনার কাছে ইনস্ট্রুমেন্ট আছে, আপনি এটা মামলা করার রাইট নেই, আপনি টাকার জন্য আইনগতভাবে দাবি করতে পারবেন না, তাহলে সেটাকে কি বলা যাবে না? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলা যাবে না। নাম্বার টু, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে এটা নগদ টাকার মতো ডেলিভারি, এটা ট্রান্সফারেবল অ্যাজ লাইক অ্যাজ ক্যাশ। আপনি টাকা কি হয় একজনের হাত থেকে আরেকজনের হাতে ট্রান্সফার হইতে, এটার জন্য কি আহ, কোনো বিলম্ব দরকার হয় বা কোনো পারমিশন বা কোনো অথরাইজেশন দরকার হয়? না স্যার। ঠিক তেমনি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টও ক্যাশের মতো এটাকে ট্রিট করা যাবে। এটা প্লেস করলেই তার বিনিময়ে কি পাওয়া যাবে? পেমেন্ট পাওয়া যাবে। তো এই দুইটা কন্ডিশন না করলে সেটাকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলা যাবে না স্যার। না। ওকে, তাহলে আমরা যা পড়লাম এতে কি এখানে কোনো উপকার হচ্ছে? স্যার একটু কনফিউজ হয়ে গেলাম স্যার, মামলাটা কে করতে পারবে আর কার এগেইনস্টে করতে পারবে স্যার? ওরে বাবা, কথা তো সিম্পল। আপনাকে আমি একটা চেক দিয়েছিলাম, আপনি পেমেন্টটা পান নাই, হ্যাঁ, ব্যাংক স্যার পেমেন্টটা করে নাই, তাহলে মামলাটা কি কে করবে? সিম্পলি যে টাকা ক্লিয়ার পাওনাদার স্যার, আমি সে মামলা দিবে। করবো স্যার। জি স্যার। এত একটু বুদ্ধি খরচ করতে হবে না স্যার? জি স্যার। খালি মন চাইলে একটা কোশ্চেন করলে তো না, এটা তো আপনার জন্য কি লাগবে? একটু যে আপনার মাথাটা খাটাইতে হবে, ব্রেনটা এক্সারসাইজ করতে হবে। ব্রেনের ইউটিলিটি না করলে ব্রেন মরার পরে কি কোনো কাজে দিবে? যে আমি এটা ইনটেক রেখে গেলাম, এই আমার ব্রেনটা আরেকজন ব্যবহার করবে, তা তো না, নাকি? জি স্যার। যে একটা ব্ল্যাঙ্ক চেকের যেরকম মূল্য, একটা ব্ল্যাঙ্ক ব্রেনের মূল্য সেরকম তা তো না তো। বরঞ্চ ইউজ করা ব্রেন হলে সেটাতে নলেজ বেশি থাকবে, এক্সপিরিয়েন্স বেশি থাকবে, কিন্তু আনইউজ ব্রেন থাকলে এটার দাম তো 1 টাকাও নাই। কিন্তু ওই আপনার ব্ল্যাঙ্ক ইনস্ট্রুমেন্ট হলে সেটার সুবিধা বেশি না? আপনার মতো করে ফিগার বসায় টাকাটা তুলে নিতে পারবেন। আচ্ছা, এবার আসেন, এগুলো সব আলোচনা হয়েছে। আইডেন্টিফাই দ্য মিনিং অফ নেগোসিয়েশন। এখন আমরা প্রথম দিন বলেছিলাম, মনে পড়ে কিনা দেখেন, যে একটা আমি চেক সিগনেচার করেছি, করে আমার ড্রয়ারে রেখেছি অথবা আমার ব্যাগে রেখেছি অথবা আমার পকেটে নিয়ে ঘুরতেছি, কিন্তু আমি যাকে চেকটা দেওয়ার কথা আমি তাকে চেকটা হ্যান্ড ওভার করি নাই, তাহলে এটা কি নেগোসিয়েশন হয়েছে না হয় নাই? হয়নি স্যার। হয়নি স্যার। রাইট। এটাই এখানে বলেছে যে হয় না প্রমিসারি নোট, বিল অফ এক্সচেঞ্জ অর চেক ইজ ট্রান্সফার্ড টু এনি পারসন। যখন এটা ট্রান্সফার্ড করা হয় কোনো ব্যক্তির কাছে, তখন সেটাকে আমরা কি বলতে পারবো? যে ওই নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টটা Negotiable. নেগোশিয়েট হয়েছে। কিন্তু যদি কারো কাছে এটা ট্রান্সফার না হয়, তাহলে আমার কাছেই থেকে যায়, তাহলে এটাকে কি বলা যাবে না? নেগোশিয়েট হয়েছে বলা যাবে না। না স্যার। অনেক কঠিন, তাই না স্যার পড়াশোনা? না স্যার। ওকে, যত সাবজেক্ট আছে তার মধ্যে সবচেয়ে একদম রসকসহীন, কেমিস্ট্রি বিহীন সাবজেক্ট হচ্ছে কি? ল। ল হচ্ছে পৃথিবীর সবচেয়ে অপছন্দের সাবজেক্ট, যেটা মানুষ পছন্দ করেন। ওকে, এখানে বলছে যে কি নেগোসিয়েশন। তো নেগোসিয়েশন কি? এই এক কথা 14 বার বলছে, দেখেন এই একই কথা। এটা যদি ট্রান্সফার হয় তাহলে
এই যে উপর লাইনে লিখলো, আবার নিচের লাইনে একই কথা লেখার দরকার আছে স্যার? না তারপর বলছে হোল্ডার, তাহলে আমরা হোল্ডার কে, এটা এটা জানি কিনা স্যার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন শুধু একটু জানলে হবে। দেখেন ওই যে আপনার এটা কি বলে, হলুদ কালার করা যেটা আছে, বাট ডাজ নট ইনক্লুড, তাহলে বিয়ারার যে সে এটার হবে কি হোল্ডার হবে, কিন্তু ডাজ নট ইনক্লুড এ বেনিফিশিয়াল ওনার ক্লেমিং থ্রু এ বেনামিদার। তার মানে কি বলা যে বেনামি একটা চিঠি আসছে, বেনামি একটা ই আসছে, দ্যাট মিনস যদি যে আসলে এটার কি নাই, ওই যে আমরা বলেছিলাম না এটা কি বলে, ফিকটিশিয়াস বিল মনে আছে? তার মানে ওখানে হচ্ছে যে জি স্যার। যে কোনো একজন ব্যক্তি এটা কি স্পেসিফাইড না, সে আসলে তার অস্তিত্ব না, রিয়েল অস্তিত্ব নাই। তাহলে বেনামি যদি কোনো হোল্ডার হয়, তাহলে যে একটা নাম লেখা আছে কিন্তু আসলে ওই নামটাতে কোনো ব্যক্তি এক্সিস্ট করে না, তাহলে এরকম কোনো হোল্ডার হলে তাহলে সেটাকে কি আমরা হোল্ডার বলবো? হোল্ডার হইতে হবে নির্দিষ্ট, না কি স্যার। রিয়েল পার্সন হইতে হবে, নির্দিষ্ট হইতে হবে। বুঝতে পারছি স্যার? জি স্যার। এখন একটা চেক নিয়ে আপনি রওনা করলেন, পথে হারাই গেল, ঠিক আছে? এখন যে এটা খুঁজে পাইলো, সে কি এটার হোল্ডার ইন ডিউ কোর্স হবে? না স্যার। না স্যার। হবে না। ওকে, তাইলে এটার আসলে তখন হোল্ডার ইন ডিউ কোর্স কাকে আমরা চিন্তা করব? স্যার ওই ওই খুঁজে পাওয়ার ওই স্যার ট্র্যাকটা খুঁজে হারানোর হারানোর আগ পর্যন্ত এইটার যিনি হোল্ডার ছিলেন সেই হচ্ছে কি আসলে কি হোল্ডার ইন এটার ডিউ কোর্স। হোল্ডার ইন ডিউ কোর্স, তাই না স্যার? ওইটা রিয়েল হোল্ডার নাকি? জি এটা স্যার। রাইটটা কার থাকবে? ওই ন্যাশনাল ইনস্ট্রুমেন্টটা হারানোর আগ পর্যন্ত যার যে এটার হোল্ডার ছিল সে, তারই তো রাইট থাকবে নাকি? জি জি স্যার। স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার মনে করেন কেউ হচ্ছে ওই হারিয়ে যাওয়া ওই হচ্ছে ইনস্ট্রুমেন্টটা পাওয়ার পরে সে যদি কাউরে হচ্ছে ওই ইনস্ট্রুমেন্ট আবার দেয়, সে জানতো না যে এটা চুরি করে পাওয়া, সেক্ষেত্রে কি সে হোল্ডার ইন ডিউ কোর্স হবে? এটা আপনাকে একটু অপেক্ষা করতে হবে, আমাদের সামনে ক্লাসগুলোতে আপনি পেয়ে যাবেন আনসার, ঠিক আছে স্যার? ওকে স্যার। ওকে, এখন বলছে ডেলিভারি। ডেলিভারি বলতে কি বোঝায়? ইনস্ট্রুমেন্টটা ডেলিভারি বলতে কি বোঝাবে? দ্যাট মিনস হচ্ছে এটা ট্রান্সফার করা। কি করা? ট্রান্সফার করা। ট্রান্সফার করা। আপনি ন্যাশনাল ইনস্ট্রুমেন্টটা ট্রান্সফার করাটাকে কি বলবো আমরা? ডেলিভার করা বলবো। আর ডেলিভারি। আর যদি ডেলিভার হয়, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? নেগোশিয়েট হয়েছে বলতে পারবো, তাই না স্যার? এই একই কথা, দেখেন একটু, নেগোসিয়েশন বাই ডেলিভারি, এক কথা কতবার যে লিখবে আল্লাহ মাহবুব জানে। স্যার ডেলিভারি হচ্ছে অ্যাকচুয়াল আর কনস্ট্রাকটিভ বলতে কি বোঝাচ্ছে? বুঝি নাই। মানে সেকশন 46 এ এক জায়গায় লেখা আছে হচ্ছে ডেলিভারি অ্যাকচুয়াল আর কনস্ট্রাকটিভ। তো দেখি আমরা কোথায় লেখা আছে, সেকশন 46 এ। জি স্যার, এই যে প্রথমে। ওকে, অ্যাকচুয়াল অর কনস্ট্রাকটিভ, এটা সিম্পল। এটা মনে করেন আপনি আমাকে 1-to-1 ন্যাশনাল ইনস্ট্রুমেন্টটা হ্যান্ড ওভার করেছেন, তাহলে এটা অ্যাকচুয়াল হয়েছে, রাইট? জি স্যার। এখন আমি চিটাগাং এ থাকি, আপনি ঢাকায় থাকেন, তাহলে আপনি কি আমার হাতে হাতে দিতে পারবেন? না স্যার। আপনি তখন কি করবেন? আপনি তখন কুরিয়ারে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিন, যে পোস্টাল ডাকে পাঠাইলেন, তাহলে আপনার হাতে কি এটা ছোঁয়া আছে? আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে না? জি স্যার। জি স্যার, বাইরে চলে গেছে। তখন এটা হচ্ছে কনস্ট্রাকটিভ, মানে এটা একটা প্রসিডিউর আপনি দিয়ে দিয়েছেন, এটা বাই একটা কোর্স অফ টাইমের মধ্যে এটা পৌঁছায় যাবে। কিন্তু এটা আপনি রিয়েলি কি আমার হাতে ট্রান্সফার করেছেন? না স্যার। করেন না, আপনি এটা জাস্ট প্রসেসে দিয়েছেন, এটা একটা কেরিয়ারে দিয়েছেন, কেরিয়ার এখন আমাকে পরে দিয়ে দিবে, ঠিক আছে স্যার? জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। ওকে, এবার দেখেন ইয়েলো কালার এখানে কি বলছে, এক্সেপশন আছে। কি এক্সেপশন? এই প্রমিসারি নোট, বিল অফ এক্সচেঞ্জ অফ চেক ডেলিভার্ড অন কন্ডিশন দ্যাট ইজ not to take effect except in a certain event is not negotiable except in the hands of a holder for value without notice of the condition unless such event happens. এটা সিম্পল। এটা হলো এরকম যে বলছে যে আমি আমার রিপ্রেজেন্টেটিভ দিয়ে এই নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টটা পাঠিয়েছি, সে তখনই নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টটা তাকে হ্যান্ড ওভার করবে যখন সে আমার কি রিপ্রেজেন্টেটিভের কাছে এই
এই নির্দিষ্ট গুডসটা বা এই ডকুমেন্টটা বা এই জিনিসটা দিবে। বুঝতে পারছি স্যার? কারণ আপনি এই যে দেখেন, আমরা যখন দারাজে বা অনলাইনে কোনো কিছু কেনার জন্য অর্ডার করি না, করি কিনা অনলাইনে জি স্যার। করলে, তো সেখানে অনেক এরকম কন্ডিশন আছে না যে ক্যাশ অন ডেলিভারি। জি স্যার, সিওরি। তাহলে ক্যাশ অন ডেলিভারি, তাহলে এটা ডেলিভারিটা কখন কমপ্লিট হবে? যখন আমার যদি হাতে আসে যদি পেট্রোল তাকে স্যার। যদি আপনি তাকে ক্যাশ টাকা দেন তাহলে সে আপনার ডেলিভারি দিবে, রাইট? জি স্যার। বুঝতে পারছি কিনা? তাহলে এটা এখানে কিছু কন্ডিশনাল হইতে পারে। এটা বুঝাচ্ছে যে নেগোসিয়েশনটা কি হইতে পারে, ডেলিভারিটা কন্ডিশনাল হইতে পারে। আপনি যদি টাকা না দেন সে কি আপনাকে ডেলিভারি দিবে? না দিয়ে চলে যাবে না? না স্যার। অথবা সে যদি আপনাকে ডেলিভারি না দেয় তাহলে আপনি কি টাকা দিবেন? না না স্যার। স্যার। তাহলে এই ডেলিভারিটা দেখেন, ওই যে দারাজ থেকে আমি অর্ডার করেছিলাম, গুডসটা আসছে, এখন এই ডেলিভারিটা এটা কি জাস্ট এসে দিয়ে চলে যাচ্ছে, নাকি এখানে মাঝখানে কোনো একটা ঘটনা ঘটলে ডেলিভারিটা হবে? যদি এটা বাসায় এসে জাস্ট ডেলিভারিটা দিয়ে চলে যেত, তাহলে এটা হচ্ছে ডেলিভারি সিম্পল নেগোসিয়েশন। কিন্তু এখানে ডেলিভারিটা দেখেন কি হচ্ছে, এক্সেপশন হচ্ছে কি, এই ডেলিভারিটা কন্ডিশনাল ডেলিভারি হচ্ছে। নেগোসিয়েশনটা হচ্ছে কি, কন্ডিশনাল নেগোসিয়েশন। কিরকম, যে আপনি যদি তাকে নগদ টাকা দেন তাহলে সে আপনাকে মালটা ডেলিভার করবে, নইলে করবে না। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। ওকে, তারপর আসেন কোথায়, তারপর কি আছে, নেগোসিয়েশন বাই এন্ডোর্সমেন্ট। আমি যদি একটা নেগোসিয়েশন ইনস্ট্রুমেন্টের মধ্যে এন্ডোর্স না করে দেই, তাহলে কি এটা কি নেগোসিয়েট হবে? হবে না তো, তাই না? জি স্যার। এন্ডোর্সমেন্ট ছাড়া কোনো ডকুমেন্টের ভ্যালু আছে? না না স্যার। স্যার। তাহলে আপনি এন্ডোর্স করে দেন, আপনি এটা নেগোসিয়েট করবেন। একটা খালি চেক ছিল, আপনি কি করলেন, সেখানে একজন মিস্টার এক্স এর নাম লিখে দিয়ে তাকে নেগোসিয়েট করে দিলেন, হবে না? অবশ্যই হবে। কিন্তু এখানে যে অথরের সিগনেচার সেটা তো থাকতে হবে নাকি? জি স্যার। জি স্যার। তারপর বলে দেখেন এটা কি কত, মানে তারপর বলছে যে নেগোসিয়েশন, কনভার্সন অফ এন্ডোর্সমেন্ট ইন ব্ল্যাঙ্ক, কনভার্সন অফ এন্ডোর্সমেন্ট ইন ব্ল্যাঙ্ক ইনটু ফুল। আমরা ওখানে শিখেছিলাম না যে এন্ডোর্সমেন্ট ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্ট হয়, দ্যাট মিনস একের বিভিন্ন ইনফরমেশন গুলো খালি ছিল, রাইট? জাস্ট সিগনেচার করে দিয়েছি। তো সেটাকে যদি আমি স্যার। ফিল আপ করি, তাহলে তখন কি হয়ে যাবে, এন্ডোর্সমেন্ট ফুল হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। এটাই এখানে বুঝাইছে। এটা অলরেডি আমরা আলোচনা করেছি না আজকে? জি স্যার। এই জিনিসটা এখানে বলেছে, when a negotiable instrument has been endorsed in blank, any holder may without signing his own name convert the blank endorsement into an endorsement in full by writing above। কি রাইট করবে? writing above endorsement signature or a direction to pay, অথবা সে কি করবে, এখানে নাম ঠিকানা গুলো বসাবে। তার মানে খালি যা ছিল সেগুলো ফিল আপ করলে, তখন এই ইনফরমেশন গুলো ফিল আপ করলে তখন সেটা কি হয়ে যাবে, এন্ডোর্সমেন্ট ইন ফুল হয়ে যাবে, তাই না? জি স্যার। ওকে, এখন দেখেন তো এখানে কি বলছে এটা, ইফেক্ট অফ এন্ডোর্সমেন্ট। এন্ডোর্সমেন্টের ইফেক্টটা কি, এন্ডোর্সমেন্ট করলে এটার ইম্প্যাক্টটা কি? দেখেন এক্সাম্পল বলছে যে বি একটা ডকুমেন্ট সাইন করেছে, সাইন্স দা ফলোইং এন্ডোর্সমেন্ট অন ডিফারেন্ট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন ধরনের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট টু বিআরআর। ওকে, প্রথম একটা ইনস্ট্রুমেন্টে লেখা আছে পে দা, পে টু সি অনলি, মানে শুধু সি কে পেমেন্টটা করবে। তাহলে কি হলো, এটা কি বিআরআর হবে? এটা না কি স্যার। ফার্দার না নেগোশিয়েট স্যার। করা যাবে? স্যার এটা কি এটা অর্ডার হবে স্যার। সি কে পেমেন্ট করতে বলছে, এটা কি আর সি আবার অন্য কাউকে এটা নেগোশিয়েট করতে পারবে? না স্যার। না স্যার। পারবে না। পে সি ফর মাই ইউজ, সি কে টাকাটা দাও, এটা আমার আমার খরচের জন্য। তাহলে সি কি এটা ফার্দার আর কারোর সাথে নেগোশিয়েট করতে পারবে? না স্যার। পে সি অর অর্ডার ফর দ্য অ্যাকাউন্ট অফ বি, সি কে পেমেন্ট করো, অথবা বি যেভাবে নির্দেশ করে সেভাবে পেমেন্ট করো। তাহলে বি এর পরে যে এখন সি কে বলছে সি কে পেমেন্ট করো, অথবা কি বি এর অর্ডার অনুযায়ী। তাহলে এর বাইরে গিয়ে বি বা
সি কি এখন এটা অন্য কাউকে কি নেগোশিয়েট করতে পারবে? না স্যার। পারবে না। তাহলে এখানে আমরা কি বুঝলাম? এক্সক্লুড দ্য রাইট অফ ফার্দার নেগোসিয়েশন, মানে এটা ভবিষ্যতে নেগোশিয়েট করার মতো আর কি রাইট থাকে না, থাকে এখানেই ক্লোজ। এখন যদি আপনি একটা চেকের উপরে কর্নারে চেক ছিল, 14 জনের হাত ঘুরে আসলো, আপনি কি করলেন? এটাতে আবার নিজের নাম লিখে কর্নারে কি করে দিলেন? অ্যাকাউন্ট পেই এটা ক্রস করে দিলেন। তাহলে এই চেকটা কি এখন আর অন্য কাউকে দেওয়া যাবে? না স্যার। তাহলে এটা কি ফার্দার নেগোশিয়েশন করা যাচ্ছে? না স্যার। তাহলে আমরা বলতে পারবো যে ওই নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টের এখন কি ফার্দার নেগোশিয়েট করার কি নাই, আর রাইট নাই। নাই। জি স্যার। বুঝতে পারছি স্যার এই অংশটুকু? জি স্যার। এখন ওইখানে ছিল পে সি অনলি, এখন পে সি বললাম। এখন এখানে তো আমি তো এখানে তো আমি লিমিট করে দেই না যে শুধুমাত্র সি, এটা কি বলেছি এখানে? না স্যার। তাহলে এটা কি ফার্দার নেগোশিয়েট করা যাবে না? যাবে জি স্যার। যাবে। এই এক্সাম্পল গুলোই আপনাদের বুঝতে হবে, পরীক্ষাগুলো আসলে আপনারা আনসার করতে পারবেন। হু মেন নেগোশিয়েট, কে নেগোশিয়েট করতে পারবে বলেন তো? যিনি চেকটা তৈরি করছেন বা নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্ট তৈরি করছেন, উনি এটা নেগোশিয়েট করতেছেন, রাইট? মেকার বা ড্রয়ার। যিনি পেই তিনি এটা একেবারে যদি বিয়ারার হয় তাহলে ফাইনাল হোল্ডার পর্যন্ত এটা সে কি করতে পারবে? নেগোশিয়েট করতে পারবে, রাইট? অথবা ইন্ডোর্সি, যার নাম এটা এন্ডোর্স করে দেওয়া হয়েছে, সে করতে পারবে। অথবা জয়েন্ট মেকার, জয়েন্ট ড্রয়ার, জয়েন্ট পেই, অথবা ইন্ডোর্সি। তাহলে দ্যাট মিনস হচ্ছে একটা নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টের মেকার, ড্রয়ার, পেই, ইন্ডোর্সি এরা কি করতে পারবে? ফার্দার নেগোশিয়েট করতে পারবে। বুঝতে পারছি স্যার? জি স্যার। জি স্যার। এই যে এখানে দেখেন একটু আগে explanation. Nothing in this section enables a maker or drawer to endorse or negotiate an instrument unless he is in lawful position or is holder thereof or enables to pay endorse. মূল কথা হলো আপনি একটা ডকুমেন্ট যে আপনি কি করছেন? নেগোশিয়েট করছেন। আপনি ততক্ষণ পর্যন্ত এটা নেগোশিয়েট করতে পারেন না যদি না আপনি এটার কি লফুল কি হন, আইনগতভাবে আপনি এটার হোল্ডার অথবা পজেশন আপনার থাকে। তার মানে হচ্ছে আপনি ওই যে হোল্ডার ইন ডিউ কোর্স যদি না হন, আপনি এটাকে আরেকজনের সাথে নেগোশিয়েট করতে পারবেন? না স্যার। না স্যার। আচ্ছা, এখন কথা হলো যদি এটা নেগোশিয়েট করে দিলেন, এখন যিনি এই ডকুমেন্টটা কি করলেন, রিসিভ করলেন, তার এগেইনস্টে উনি পেমেন্ট করে রিসিভ করেছেন, এবং উনি জানতেন না যে যার কাছ থেকে নিচ্ছেন তার কি, সে হোল্ডার ইন ডিউ কোর্স না, সে বৈধভাবে এটার মালিক হয় নাই। তাহলে আপনি যে এটা কিনলেন, তাহলে আপনার অধিকার কি হবে বলেন তো? আইনে বলছে যে আপনি আগের জনের তার পজিশন সঠিক থাকুক বা না থাকুক, তার এটা কি বল লিগ্যাল রাইটস থাকুক বা না থাকুক, আপনি যদি ইন ডিউ কোর্সে ওইটার ওনার হয়ে থাকেন, তাহলে আপনার রাইটটা কোনো ক্ষুণ্ণ হবে না। কিরকম? কারণ আপনি তো এটার বিনিময়ে টাকা দিয়েছেন, নর্মাল প্রসেসে আপনি এটা কি হয়েছেন? মালিক হয়েছেন, রাইট? তাহলে আপনার ওনারশিপটা নিয়ে কোনো সমস্যা হবে না। কি হবে? আপনার ওনারশিপ ঠিক থাকবে। এখন ডিসপুটটা কি হবে? মাঝখানে যিনি ছিলেন তিনি আগের জন থেকে কিভাবে পেলেন, তারা তাদের মধ্যে সমস্যা, তারা কি করবে? একজন একজনের কাছে আইনগত ব্যবস্থা নিবে। বুঝতে পারছি স্যার? কিন্তু আপনার অধিকার নিয়ে কোনো কি হবে না, যেহেতু আপনি হোল্ডার ইন ডিউ কোর্স, আপনি নিয়ম মেনে কনসিডারেশন পেমেন্ট করেই আপনি কি করেছেন? হোল্ডার হয়েছে। সেক্ষেত্রে আপনার টাইটেলে কোনো সমস্যা হবে, সেটা সমস্যা কার হবে? যে আনলফুলি পজিশন নিয়েছে তার এগেনস্টে ওই ড্রয়ার বা মেকার অথবা পেই বা ইন্ডাস্ট্রি তারা কি করবে? মামলা করবে। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, এখন আমরা এটা ডিফেক্টিভ টাইটেল, এই যে এখানে যা বলেছি এই জিনিসগুলো এখানে বলছি, ডিফেক্টিভ টাইটেল হলে কি হবে সেটা এখানে আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি। আমরা আজকে এই পর্যন্তই দেখব। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করি। সবাই একটু খেয়াল রাখবেন যে এটা কোথায় শেষ হচ্ছে। এটা আমরা এই পেজ থেকে শুরু করি, ডিফেক্টিভ থেকে আবার শুরু করবো, কোনো সুবিধা নেই। পেজ নাম্বার কত? 7 নাকি?
পেজ নাম্বার 7। আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব, সেকশন 58 থেকে। একটু মনে রাখবেন। আর আজকের ক্লাসের আলোচনা আমরা সবাই বুঝতে পেরেছি তো নাকি স্যার? জি স্যার। জি স্যার। ওকে, নেক্সট ক্লাসে আমরা কোথা থেকে শুরু করব? সেকশন 58। সেকশন 58 থেকে। এর মধ্যে আপনারা পড়াশোনা করবেন, কোথাও যদি আপনাদের কোনো জানার কোনো গ্যাপ থাকে সেটা আমাকে নেক্সট ক্লাসের শুরুতে 5 মিনিট আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত রাখি নাকি স্যার? জি স্যার। ওকে, জি স্যার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।